আজ আমরা শেয়ার ইন বিল্ট আপ বিমস এবং শেয়ার সেন্টার এই দুইটা টপিক আমরা দেখব। প্রথমে আমরা দেখব শেয়ারস ইন বিল্ট আপ বিমস। বিল্ট আপ বিমস মানে আম, আমরা হোয়াইট ফ্ল্যাঞ্জ সেকশন এর কথাই যদি বলি, এক ধরনের হোয়াইট ফ্ল্যাঞ্জ সেকশন, এটা হচ্ছে হট রোলিং এর মাধ্যমে আসলে প্রডিউস করা হয়। তার মানে এটা একটা সিঙ্গেল একটা সেকশন, একটা রেক্টেঙ্গুলার স্টিল বারকে এটাকে হিট দিয়ে উত্তপ্ত করা হয়। এরপরে রোলারের মধ্য দিয়ে পাস করিয়ে এস শেপ অথবা আই বিমের শেপে নিয়ে আসা হয় রিরোলিং এর মাধ্যমে। জাস্ট রোলারের মধ্য দিয়ে পাস করে ওই শেপটা চলে আসে। তো ওটা আসলে একটা হট রোল বিম বলি আমরা এই জন্য, মানে হট অবস্থায় এটাকে যে রোল করা হয়েছে এই জন্য হট রোল বিম বলে। তো যে ডব্লিউ সেকশন যেগুলো আমরা স্ট্যান্ডার্ড শেপ যেগুলো এআইএসসি ম্যানুয়ালে পাই, এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে হট রোল সেকশন। এমনকি অ্যাঙ্গেল সেকশন এগুলো হট রোল সেকশন। কিন্তু আমরা ফর এক্সাম্পল যদি প্লেট গার্ডারের কথা বলি, যেটার আসলে ডেপথ অনেক বেশি হয় হট রোল সেকশন গুলার চেয়ে। ম্যাক্সিমাম হট রোল সেকশনের ডেপথ আছে 44 ইঞ্চ বা 48 ইঞ্চ, 4 ফিট পর্যন্ত হট রোল সেকশনই তৈরি করা হয়। কিন্তু এর চেয়ে বেশি সাধারণত হট রোল সেকশন হয় না। তখন 6 ফিট 7 ফিট ডিপের যদি ডেপথের যদি প্লেট গার্ডার স্টিল বিম হয়, তখন আমরা এটা এই যে টপ ফ্লাঞ্জ বটম ফ্লাঞ্জ এবং ওয়েব, এই প্লেট গুলাকে, রেক্টেঙ্গুলার প্লেটকে, এটাকে কেটে তারপর হচ্ছে আমরা এই ওয়েব ফ্ল্যাঞ্জ ইন্টারসেকশনে আইদার ওয়েল্ডিং করি অথবা বোল্টেড কানেকশনও দেওয়া হয়। বোল্টেড কানেকশন ইফিশিয়েন্ট না, এখন আর এটা ইউজ করা হয় না, বরং আমরা ওয়েল্ডিং করে একটা আই শেপ নিয়ে চলে আসি। তো এই যে বিল্ট আপ শেপ মানে হচ্ছে এরকম একাধিক কম্পোনেন্টের যদি আমরা সাম কম্পোনেন্টকে কানেক্ট করে কোন একটা কম্পোজিট সেকশন তৈরি করি, সেগুলোকে বিল্ট আপ সেকশন বলা হয়। তো আমরা এখানে এই বিল্ট আপ বিম বিম হিসেবে যে বিল্ট আপ সেকশন গুলো ইউজ করবো, তাতে শেয়ার স্ট্রেস কি রকম ডেভেলপ করে সেটা আমরা দেখব। এটা আমাদের পার্টিকুলারলি দেখো কয়েকটা অ্যাপ্লিকেশনের কথা বলা আছে। ফার্স্ট অ্যাপ্লিকেশন আমরা যখন এই 3-1 গিয়ে প্লেট গার্ডার ডিজাইন শিখবো, সেখানে যেমন এই যে এটার ক্যারেক্টারিস্টিক্স এবং ডিজাইন আমাদের আসলে করতে হবে। দেখো এই যে ওয়েভার ফ্লাঞ্জের যে ওয়েল্ড বেড বলা হচ্ছে, বেয়ার, এই রিজিয়নটা আমাদেরকে ওয়েলটাও ডিজাইন করতে হবে আলটিমেটলি। তো প্লেট গার্ডারে আমাদের এটা খুব কাজে লাগবে। এছাড়াও আমাদের দেশে অ্যাপ্লিকেশন কম, বাট বাইরের দেশে ইউজ হয় যে গ্লু ল্যামিনেটেড উড বিম। দেখো উপরের এই যে যে 5টা প্লাঙ্ক, এই 5টা প্লাঙ্ককে এদের ইন্টারফেসে গ্লু দ্বারা কানেক্ট করে একটা রেক্টেঙ্গুলার বিম বানানো হয়, যেটাকে আমরা গ্লু ল্যামিনেটেড বিম বলি। আমার সাথে যারা ফেসবুকে কানেক্টেড আছো, তারাও অনেক আমার ফেসবুক পোস্ট দেখে দেখে থাকবে যে গ্লু ল্যাম বিম কিরকম। আমি এখানে যে কিছু ওয়েব ওয়েব থেকে তোমাদের একটু দেখাতে পারি। দেখো এই যে এখানেই দেখো অনেকগুলা অনেকগুলা উড প্লাঙ্ককে এই যে এখানে এর ইন্টারফেসে জাস্ট গ্লু দ্বারা কানেক্ট করে এরকম 1 ফিট 2 ফিট 3 ফিট ডেপথের বিম তৈরি করা হয়। এবং এটার যদি অ্যাপ্লিকেশন দেখতে চাও, এই দেখো এই যেরকম কার্ভ বিমও অনেক আছে। তারপরে এই যে এগুলো সব দেখো, এগুলো হচ্ছে গ্লু ল্যামিনেটেড বিম সবগুলাই। এটা কিন্তু সলিড টিম্বার নয়। তারপরে আমরা যদি এই যে দেখো বিভিন্ন বিল্ডিং এও এগুলার অ্যাপ্লিকেশন কিভাবে হয়, তাদেরকে আমরা কিভাবে কানেক্ট করি কলামের সাথে, দেখো এই যে এগুলাকে ব্র্যাকেট বলে। এবং এগুলো স্পেশালি ডিজাইন কানেকশন, আমরা যদি ফিক্স কানেকশন চাই কি করে ডিজাইন করতে হবে, আর যদি সিম্পল কানেকশন চাই সেগুলো কি করে ডিজাইন করতে হবে। এনিওয়ে, আমাদের এখানে এগুলো দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে গ্লুল্যাম বিম এগুলো ইউরোপ এবং নর্থ আমেরিকাতে প্রচুর ইউজ হয়, হচ্ছেও। কিন্তু আমাদের দেশে আসলে টিম্বার স্ট্রাকচারের এতটা জনপ্রিয়তা নাই বা প্রচলনও নাই, আমরা এগুলা দেখি না। কিন্তু এই যে গ্লু ল্যামিনেটেড বিম, যেটা আসলে অনেকগুলা স্মল উডেন প্লাঙ্ককে গ্লু গ্লু দিয়ে ল্যামিনেট করে এটা তৈরি করা হয়, এই কম্পোজিট সেকশনটা তৈরি করা হয়। তো এটা একটা এক্সাম্পল। অনুরূপভাবে এরকম বক্স বিমও তৈরি করা হয় উড টিম্বারেরই। অথবা আমরা এই যে প্লেট গার্ডার যখন দেখবো, সেখানে প্রকারভেদে দেখবো যে যেখানে টর্শন আসলে খুব বেশি, তখন এই রেক্টেঙ্গুলার আই আই শেপ আই শেপ যেগুলো, এগুলা টর্শনে আসলে এতটা এফিশিয়েন্ট না। টর্শনে এটা খুব সহজেই বেঁকে যায়, স্টেবিলিটি লুজ করে। তো সেই ক্ষেত্রে তখন টর্শনাল যেখানে ইফেক্টটা বেশি আসে, টর্শন রেজিস্ট্যান্সের জন্য আমরা আই সেকশনের জায়গায় বক্স সেকশন ইউজ করি। তো এটা স্টিলেরও হতে পারে, এখানে অবশ্যই একটা উডেড বক্স বিম দেখানো আছে। অনুরূপভাবে এই যে এটা তো দেখালাম ওয়েল্ডিং এর মাধ্যমে, এই যে স্টিল বিম। আবার স্টিল বিমটাকে আমরা যদি ফ্লাঞ্জকে আরো স্ট্রেংথেনিং এর প্রয়োজন হয়, এই দেখো টপ ফ্লাঞ্জের সাথে আর একটা অ্যাডিশনাল কাভার প্লেট আমরা বলি, কাভার প্লেট অ্যাড করতে পারি। অনুরূপভাবে বটম ফ্লাঞ্জের সাথে কাভার প্লেট অ্যাড করতে পারি। তো এদেরকে আমরা ওয়েল্ডিং ও করেও এই যে যে কানেকশন, এই কানেকশন ওয়েল্ডিং এর মাধ্যমেও এটাকে কম্পোজিট সেকশন করতে পারি, অথবা এরকম বোল্টিং এর মাধ্যমেও করতে পারি।
তো বিভিন্ন ভাবেই আসলে এগুলা প্র্যাকটিক্যালি করা হয়, যেটার জন্য আমাদের এই পার্টটা, এই আর্টিকেলটা, মানে এই সেকশনটা পড়াটা খুবই জরুরি, এটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো আমি একটু পড়ে যাব এখানে। In section 6.8 and 6.10, we assume the beams to be homogeneous. Homogeneous মানে হচ্ছে যেই বিম তৈরিতে এক ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, মানে আইদার উড অথবা স্টিল অথবা কংক্রিট। যদি রিইনফোর্সড কংক্রিট হয় সেটা কিন্তু হোমোজিনিয়াস নয়, নন হোমোজিনিয়াস বিম, কারণ সেখানে কংক্রিটও আছে আবার স্টিলও আছে। তো একই ধরনের ম্যাটেরিয়াল যদি হয় তখন আমরা হোমোজিনিয়াস বিম বলি, রিমেম্বার। আর আইসোট্রপিক আরেকটা টার্ম বলেছিলাম, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের তিনটা ডিরেকশনের প্রপার্টির উপরে ডিপেন্ড করে। তার মানে আমার এক্স ডিরেকশনে ম্যাটেরিয়ালের যে প্রপার্টি, ওয়াই ডিরেকশনে যদি একই প্রপার্টি হয় এবং জেড ডিরেকশনে যদি একই প্রপার্টি হয়, তাহলে সেটাকে আইসোট্রপিক ম্যাটেরিয়াল বলি। ফর এক্সাম্পল কংক্রিট, এটা তিন ডিরেকশনে প্রপার্টি সেম। স্টিল, এটা তিন ডিরেকশনে প্রপার্টি সেম। কিন্তু টিম্বার এটা হচ্ছে নন আইসোট্রপিক, যেটাকে আমরা অর্থোট্রপিক বলি। টিম্বারের এক্স ওয়াই জেড তিন ডিরেকশনে প্রপার্টি তিন রকম, রিমেম্বার, টিম্বারের ক্ষেত্রে বা ব্যাম্বুর ক্ষেত্রে। তো এই ধরনের মেম্বার গুলাকে আমরা তখন অর্থোট্রপিক ম্যাটেরিয়াল বলি, ঠিক আছে। আইসোট্রপিক হচ্ছে যেই ম্যাটেরিয়ালের তিন ডিরেকশনে প্রপার্টি সেম তাকে আইসোট্রপিক বলি। যাদের তিন ডিরেকশনে প্রপার্টি সেম নয়, মেকানিক্যাল প্রপার্টি যেমন টেনসাইল স্ট্রেন্থ, কম্প্রেসিভ স্ট্রেন্থ, মডুলাস অফ ইলাস্টিসিটি, স্ট্রেন্থ তো ডিফারেন্ট হবে, বাট মানে মেইন প্রপার্টি যেটা, আমি এক্স ডিরেকশনে যদি টেস্ট করি কম্প্রেসিভ স্ট্রেন্থ যা পাবো, ওয়াই ডিরেকশনে যদি টেস্ট করি কম্প্রেসিভ স্ট্রেন্থ একই পাবো। মানে একই স্ট্রেন্থ তিন ডিরেকশনে যদি সেম হয়, একই স্ট্রেন্থ প্রপার্টি, তাহলে তিন ডিরেকশনে যদি সেম হয় সেটাকে আমরা আইসোট্রপিক বলি। টিম্বারের তুমি যদি প্যারালাল টু গ্রেইন টেস্ট করো, কম্প্রেসিভ স্ট্রেন্থ বেশি পাবা, কিন্তু পারপেন্ডিকুলার টু গ্রেইন করলে সেখানে শিয়ার স্ট্রেন্থ, কম্প্রেসিভ স্ট্রেন্থ কম আসবে, যথেষ্ট কম আসবে, প্রায় 10 কত পার্সেন্ট আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, 25% এরও লেস আসবে। তো ওইগুলাকে তখন অর্থোট্রপিক ম্যাটেরিয়াল বলে। আর হোমোজেনিয়াস বলি যেই বিমের ক্রস সেকশনে আসলে একই ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, আইদার শুধু কংক্রিট অথবা শুধু স্টিল অথবা শুধু টিম্বার অথবা শুধু ব্যাম্বু। তো আর নন হোমোজেনিয়াস মানে হচ্ছে এই যে এরকম যেখানে একাধিক ম্যাটেরিয়াল আছে, যেমন রিইনফোর্সড কংক্রিট, সেখানে স্টিল রিইনফোর্সিং বার আছে আবার কংক্রিট আছে, তাহলে এগুলাকে নন হোমোজেনিয়াস বিম বলা হয়। যেটাকে আমরা আসলে বেসিক্যালি কম্পোজিট সেকশনও বলতে পারি, আমরা কম্পোজিট সেকশনই বলি। সো উই অ্যাজিউম টু বি we assumed the beams to be non-homogeneous, so it was appropriate for us to derive formulas for the average shear stress on a given surface. আমরা হোমোজিনিয়াস বিমের জন্য করেছিলাম, ঠিক আছে, যে ফর্মুলা গুলো ডেভেলপ করেছিলাম সব হোমোজিনিয়াস বিমের জন্য। কিন্তু however there are a number of important applications of beams where glue welds, glue rivets, bolts or nails are used to join two or more structural components to form a single beam. এই যে যে বিমটা দেখতে পাচ্ছ গ্লু ল্যামিনেটেড বিম, টিম্বার, এইগুলাকে নেইলিং এর মাধ্যমে নেইল ল্যামিনেটেড টিম্বার বলে, সেটাও কিন্তু করা হয়, ঠিক আছে। নেইল ল্যামিনেটেড বিম, তারপরে ক্রস ল্যামিনেটেড টিম্বার তোমরা পোস্ট দেখে থাকবে, সেখানে আসলে গ্লু ব্যবহার করা হয়। এনিওয়ে, several examples of such built up beams are shown in figure 658। এই যে এই ফিগারটার কথাই বলছে এখানে, আমরা দেখে ফেলেছি অলরেডি। এরপরে হচ্ছে দে আর glue laminated timber beam, এই ফিগারে যেটা দেখানো, এ ওয়েল্ডেড প্লেট গার্ডার, বিগ ফিগারে যেটা দেখানো হয়েছে, এ উডেন বক্স বিম কনস্ট্রাক্টেড অফ সেভারাল প্লাঙ্কস নেইল টুগেদার। এই যেটা হচ্ছে দেখো, নেইলিং এর মাধ্যমে চারটা উডেন প্লাঙ্ককে নেইল করার মাধ্যমে, এই যে নেইলের লোকেশনও দেখানো হচ্ছে, আমরা এটাকে একটা কম্পোজিট সেকশনে নিয়ে আসতেছি। আর পরেরটাতে দেখানো আছে এ বিম উইথ রিইনফোর্সড ফ্লাঞ্জ প্লেটস bolted to the basic beam। এগুলোকে আমরা এই যে কাভার প্লেট বলি, উপরেরটা নিচেরটাকে ফ্লাঞ্জের সাথে আরো অ্যাডিশনাল স্ট্রেংথ ফ্লাঞ্জকে দেওয়ার জন্য আমরা অ্যাডিশনাল প্লেট ব্যবহার করি, যেটাকে কাভার প্লেট বলি। ইন সাচ কেসেস ইট ইজ assumed that the beam acts as a unit। তো হোল ক্রস সেকশন, এই কম্পোজিট সেকশনটা একটা ইউনিট হিসেবে কাজ করবে। দ্যাট মিন্স প্লেন সেকশনস রিমেইন প্লেন and that the joining medium, nails or welds or bolts, is capable of transferring shear stress across the longitudinal junctions between component parts of the beam। তো আমরা দেখেছি যে এই যে হরাইজন্টাল প্লেন যেখানে আসলে এদেরকে গ্লু দিয়ে কানেক্ট করা হচ্ছে, আমরা এই ফ্লেক্সারাল ফর্মুলা ডেরিভেশনের শুরুতেও সেটা দেখেছি যে আমাদের যদি এই বিম গুলা পাঁচটা এই প্লাঙ্ক যদি বন্ড করা না হয় তাদের ইন্টারফেসে, তাহলে এটা প্রত্যেকেই তাদের ইন্ডিভিজুয়াল অ্যাক্সিসের রেসপেক্টে বেন্ডিং হবে। কিন্তু যখন এদেরকে
বন্ড দিয়ে কানেক্ট করব তখন এই সবগুলা পিস একটা একটা বিম হিসেবে কাজ করবে, এবং যেটাকে আমরা এই কম্পোজিট সেকশন বলছি। তাহলে এই বন্ড যে ইন্টারফেস, সেই ইন্টারফেসে আসলে হরাইজন্টাল শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে। তাহলে অবশ্যই এই যে যে গ্লু, অথবা আমি যদি এখানে নেইল ব্যবহার করি, অথবা এই যে এই সেকেন্ডটাতে ওয়েল ব্যবহার করছি, এদেরকে এই শিয়ার স্ট্রেস ট্রান্সফারের এনাফ স্ট্রেংথ থাকতে হবে। তাহলে আমি যখন এই গ্লুলাম বিম ডিজাইন করবো, আমার এই গ্লুর স্ট্রেংথ কত হতে হবে সেটা নির্ণয়ের জন্য আমার এই সেকশন অ্যানালাইসিস জরুরি। অনুরূপভাবে এই প্লেট গার্ডার যখন ডিজাইন করব, তাহলে আমার ওয়েল ডিজাইনের জন্য সেখানে শিয়ার স্ট্রেস, হরাইজন্টাল শিয়ার স্ট্রেস কত হচ্ছে, সেটার জন্য আমাকে ওয়েল সাইজ সিলেক্ট করতে হবে, সেটা নির্ণয় করা জরুরি। অনুরূপভাবে বক্স বিম আমি নেইল যদি করি, তাহলে নেইল কত ডিস্টেন্স পর পর কত স্ট্রেংথের নেইল ইউজ করতে হবে, এটা যদি এক যে ইউনিট হিসেবে বিহেভ করে, এই পুরা সেকশনটাই যাতে একটা ক্রস সেকশনের ন্যায় আচরণ করে, এটা এইটা নিউট্রাল অ্যাক্সিস এর রেসপেক্টে, তাহলে আমাকে এই নেইলের সেফ স্পেসিং বা ম্যাক্সিমাম স্পেসিং কত হতে হবে। অনুরূপভাবে বোল্ট যদি ব্যবহার করি, তাহলে বোল্টের কত স্ট্রেংথের স্পেসিং, কত দূরত্ব দিতে হবে, মানে কত কত সাইজের বোল্ট, কত স্ট্রেংথের বোল্ট, কত ডিস্টেন্স পর পর দিতে হবে, সবকিছু বের করতে হবে। তাহলে এদের ডিজাইনের জন্য আমার এই পার্টটা জরুরি জানা। শিয়ার may be transferred between adjoining parts of a built-up beam in three ways. দেখো তিনটা ওয়েতে দুইটা ইন্টারফেসিং কম্পোনেন্টের শেয়ার ট্রান্সফার করা যায়। নাম্বার ওয়ান, বাই শেয়ার ডিস্ট্রিবিউটেড ওভার দ্য ইন্টারফেস এরিয়াস অ্যাজ হোয়েন সারফেসেস আর গ্লুড টুগেদার। তাহলে ইন্টারফেসে যে ডিস্ট্রিবিউটেড শেয়ার আছে তার মাধ্যমে ট্রান্সফার করতে পারি। একটা হচ্ছে যে গ্লুইং এর মাধ্যমে। সেকেন্ড হচ্ছে বাই ডিস্ট্রিবিউটিং অ্যালং এ লাইন অ্যাজ হোয়েন টু মেটাল পার্টস আর জয়েন্ট বাই ওয়েল্ড বেয়ার্স। এই যে প্লেট গার্ডারেরটাই আমরা ডিস্ট্রিবিউটেড লাইন দ্বারা, ওয়েল্ডিং কিন্তু অনেক গ্রেটার সারফেসের উপরে করা হয় না, অ্যালং দিস এজেস। আমার মনে হয় এই ফিগারেও কিছুটা হলো তোমরা বুঝতে পারতেছো যে ওয়েভ আর ফ্লেঞ্জের যে কানেকশন, সেখানে দেখো ওয়েল্ড বেড দেখানো হয়েছে, ওয়েল্ড বেড। ওই ওয়েল্ড বেডের উপরেই এখানে এটা এটা একটা লাইন বরাবর, এক কথা এটার যে ইন্টারসেক্টিং লাইন, সেই লাইন বরাবর আমরা এটা টেনে যাচ্ছি। আর আরেকটা হচ্ছে বাই ডিসক্রিট শেয়ার কানেক্টরস অ্যাজ হোয়েন টু পার্টস আর নেইলড, রিভেটেড অর বোল্টেড টুগেদার। ঠিক আছে, আমরা যদি এই যে নেইলিং করি অথবা বোল্টিং করি, অথবা কোথাও কোথাও এখন আর ইউজ করা হয় না, আগে ইউজ করা হতো, সেটা হচ্ছে রিভেট। রিভেটের মাধ্যমে এটা করতে পারি। তো সেক্ষেত্রে এই যে শেয়ার কানেক্টর আমরা বলবো, শেয়ার কানেক্টরের মাধ্যমে ট্রান্সফার করা হয়। আমি স্টিল ডিজাইনে তোমাদের যখন স্টিল বিম ডিজাইন করবা, তখন দেখবা যে স্টিল বিমের উপর আসলে ফ্লোরটা সাধারণত ওই কংক্রিটের ফ্লোরই হয়। স্টিলের একটা নিচে শীট প্রোফাইল দেওয়া হয়, তার উপরে রিইনফোর্সড কংক্রিটই ব্যবহার করা হয় ফ্লোর ম্যাটেরিয়াল হিসেবে, কিন্তু মেইন বিম এবং কলাম এগুলা স্টিলের হয়। তো সেক্ষেত্রে এই স্টিল বিমটাকে আসলে উপরে যে কংক্রিট স্ল্যাব, তার সাথে এই যে শিয়ার কানেক্টরের মাধ্যমে আমরা কানেক্ট করি। তো তখন তখন এই স্টিল বিম এবং এটার উপরে যে ফ্লোর আছে, সেই ফ্লোর মিলে আসলে একটা কম্পোজিট সেকশন হয়। তার মানে স্টিল আই বিম প্লাস কংক্রিটের কিছু পার্ট, যেটা ওই যে আমরা টি বিম ডিজাইনও শিখবো, রিইনফোর্স কংক্রিটের স্ল্যাবের কিছু পার্ট আসলে এই বিমের ফ্লাঞ্জ হিসেবে কাজ করে আর কি, কম্প্রেশন সাইড হিসেবে কাজ করে। তো এখানেও তাই হবে। তো সেই ক্ষেত্রে দেখবা যে তাদেরকে আমি যদি কম্পোজিট সেকশন হিসেবে ডিজাইন করতে চাই, তাহলে এই কংক্রিট আর এই স্টিল বিমের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসও শিয়ার ডেভেলপ করে, এবং সেটা রেজিস্ট্যান্সের জন্য ওই যে শিয়ার ফ্লো বা শিয়ার স্ট্রেস যেটা, এটা রেজিস্ট্যান্স দেওয়ার জন্য আমাদেরকে শেয়ার কানেক্টর ইউজ করতে হয়। তো এখানে আমি যদি গুগল সার্চ দিয়েও তোমাদের দেখাই যে শেয়ার কানেক্টর বলতে আসলে কি বোঝায়, দেখো এখানে দেখানো যাবে শেয়ার কানেক্টর। এই যে খেয়াল করে দেখো, এইগুলাই হচ্ছে স্টিলের এই যে ফ্লাঞ্জে তোমার ওয়েল্ডিং এর মাধ্যমে, আসলে এটারও টেকনোলজি আছে, বিভিন্ন মেশিন আছে যেগুলা এই ওয়েল্ডিং বা ফিউশনের মাধ্যমে এই শেয়ার কানেক্টরকে এই ফ্লাঞ্জের সাথে লক করা হয় আর কি। আমরা যদি এই আইসোট্রপিক্যালি দেখতে চাই, তাহলে দেখো এই যে এইভাবে করা হয়। প্র্যাকটিক্যালি যদি কিভাবে করা হয় দেখতে চাই, আর একটা ভালো ড্রয়িং আমি এখান থেকে বের করতে পারি। এই এই যে দেখো স্টিল বিমের টপে এই যে টপ ফ্লাঞ্জে আসলে এই শেয়ার কানেক্টর গুলো অ্যাড করা আছে। এবং এটা দেখো এই যে টপের যে স্ল্যাব কাস্ট করা হবে এখানে কংক্রিট, তার উপরে এই যে মেটাল শীট প্রোফাইল, তার উপর আমার রিইনফোর্সিং প্লেস করা আছে। এখন এখানে জাস্ট কংক্রিট পোর করা হবে, কাস্ট করা হবে। তাহলে এটা কম্পোজিট সেকশন হয়ে যাবে আর কি। এরকম শেয়ার কানেক্টর ইন স্টিল বিল্ডিং, যদি এভাবে দিয়ে দেখি কি আসে, দেখা যাক। একটু আরো ভালো পিকচার খুঁজছি যেটা আরো ক্লিয়ারলি বোঝা যায় আর কি।
রিইনফোর্সড কংক্রিটও আমরা এরকম শিয়ার কানেক্টর ইউজ করতে পারি। তোমরা দেখে থাকবে, এই যে এখানে দেখো এই বিম লাইন বরাবর এটা আসলে এই যে শীট প্রোফাইল ভেদ করে আসলে উপরে উঠে গেছে, কিন্তু এর নিচে আসলে এই যে যার উপরে এই শেয়ার কানেক্টর গুলো আটকানো, সেটা হচ্ছে এর নিচে যে বিম আছে সেই বিমের টপ ফ্লাঞ্জ আর কি। ঠিক আছে, আহ আমার মনে হয় আমরা ফিরে যাই, এখানেও দেখতে পারো। এনিওয়ে, আমরা যেটা দেখানোর উদ্দেশ্য সেটা দেখতে পেয়েছি। সো বুঝতেই পারছো যে এই এই আলোচনার গুরুত্ব তাহলে কতখানি। আমরা যখন এই যে স্টিল বিম ডিজাইন করব, কম্পোজিট বিম হিসেবে ডিজাইন করতে চাইলে আমাদেরকে আলটিমেটলি এরকম শেয়ার কানেক্টর ডিজাইন করতে হবে। তো শেয়ার কানেক্টর ডিজাইনে আমাদের এই শেয়ার স্ট্রেস বা শেয়ার ফ্লো, যেটা হরাইজন্টাল শেয়ার ফ্লো, সেটা লাগবে। As was pointed out earlier in the discussion of figure 641, if a beam is composed of several pitches, it will only behave as a single beam. সেভারাল পিচেস যদি একসাথে কানেক্ট করি তাহলে অ্যাজ এ সিঙ্গেল বিম হিসেবে বিহেভ করবে। ইফ সাম প্রভিশন ইজ মেড টু ট্রান্সফার শিয়ার বিটুইন অ্যাডজাসেন্ট পার্টস, এদেরকে এই যে ওয়েল্ডিং অথবা নেইল অথবা রিভেটের মাধ্যমে যদি কানেক্ট করে সেভাবে আমি ডিজাইন করি, তাহলে এরা একটা সিঙ্গেল বিম হিসেবে বিহেভ করবে। যদি কানেক্ট না করি, তাহলে বলেছি যে এই প্রত্যেকটাই, এই 5টা প্লাঙ্ক এখানে 5টা তার নিজের অ্যাক্সিস বরাবর বেন্ডিং হবে। এটা পুরো একটা সেকশন কিন্তু হবে না। অনুরূপভাবে এদেরকে আমি যদি প্রপার ওয়েল্ডের মাধ্যমে কানেকশন না দেই, তাহলে এই টপ ফ্ল্যাঞ্জ, বটম ফ্ল্যাঞ্জ এবং ওয়েব 3টা কম্পোনেন্ট আলাদা আলাদা ভাবে বেন্ডিং হবে তাদের ওন অ্যাক্সিসের রেসপেক্টে। আমি যদি এইটার পুরো বেন্ডিংটাই কম্পোজিট সেকশনের যে নিউট্রাল অ্যাক্সিস আছে তার রেসপেক্টে বেন্ডিং চাই, তাহলে নিশ্চয়ই এদেরকে প্রপার স্ট্রেংথের মাধ্যমে কানেক্ট করতে হবে, আইদার ওয়েল্ড অথবা ওই যে গ্লু অথবা নেইল অথবা ওয়েল্ড বোল্ট অথবা শিয়ার কানেক্টর। এনিওয়ে, when shear stress when shear is distributed over a bond area like the glue joints in figure 658a, the analysis is based on shear stress in the bond layer as though the beam were homogeneous. তাহলে এখানে জাস্ট শিয়ার স্ট্রেস, আমরা এই যে সারফেসের উপরে, যেহেতু বন্ডটা একটা সারফেস এরিয়ার উপরে কাজ করবে, তাহলে এখানে শিয়ার স্ট্রেস এর মাধ্যমে নির্ণয় করব। কিন্তু দেখো যেখানে এই যে লাইন, সেখানে কি করব, সেখানে শিয়ার ফ্লোতে আসবো। ইন দ্য কেস অফ এ লিনিয়ার শিয়ার কানেক্টর, তার মানে ওয়েল্ড যেটা বললাম, the case of the case of discrete shear connectors, that is nail and bolts in figure 658 C and D, এগুলো হচ্ছে ডিসক্রিট কানেক্টর। উপরেরটা ছিল সারফেস কানেক্টর, আমি এভাবে বলতে পারি, আর এটা হচ্ছে লাইন কানেক্টর, আর এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে ডিসক্রিট কানেক্টর। এরকম যদি হয়, তো উপরেরটাতে দেখো যেটা সারফেস কানেক্টর, সেখানে শিয়ার স্ট্রেস দিয়ে আমি আসলে ডিজাইন করব। আর যেটাতে আসলে যে লাইন কানেক্টর অথবা ডিসক্রিট কানেক্টর, নেইল অথবা বোল্ট, তাদের জন্য আমরা ইউজ করব হচ্ছে শিয়ার ফ্লো, এবং তার বেসিসে দেখো তার স্পেসিংটা নির্ণয় করব। যেমন an analysis based on shear flow is appropriate, দেখো, তাহলে এইগুলোর জন্য আমরা অ্যানালাইসিস করব হচ্ছে শিয়ার ফ্লো। উইল নাও কনসিডার দ্য লেটার টু কেসেস এই নিচের দুইটা। আর প্লেট গার্ডারে দেখবা যে আমরা আসলে প্লেট গার্ডারে এই যে ওয়েলটা, এটাও কন্টিনিউয়াস করার চেয়ে ইন্টারমিডিয়েট ওয়েল যেটাকে বলে, সেটা করাটা আরো ইকোনমিক হয়। ইন্টারমিডিয়েট ওয়েল মানে, আমার এখানে যদি আমি একটু অ্যানোটেট করে দেখাই, ধরো একটা ডিমের, এই যে এটা হলো আমার টপ ওয়েব, আর নিচে এখানে এই যে মানে টপ ফ্লাঞ্জ, আর নিচে এখানে বটম ফ্লাঞ্জ আছে, আর এখানেই আমার বটম ওয়েবও আছে। এই বরাবর আমি একটা ক্রস সেকশন দেখতেছি। তাহলে আমি এই থ্রু আউট দ্য ইন্টারসেকশন পুরা স্প্যান বরাবর ওয়েল্ড করে দিতে পারি। তো প্লেট গার্ডারের ক্ষেত্রে আসলে সেটা আনইকোনমিক্যাল হয়। আমরা যেটা করব, কখনো কখনো দেখবা যে এরকম হয়তো 2 ইঞ্চ লেন্থের ওয়েল্ড দিলাম, মাঝখানে আবার 2 ইঞ্চ গ্যাপ, পরে গিয়ে আবার 2 ইঞ্চ দিলাম, যেগুলোকে আমরা ইন্টারমিটেন্ট ওয়েল্ড বলি, কন্টিনিউয়াস ওয়েল্ড না। তো সেটারও ডিজাইন আসলে আলটিমেটলি যদি আমি এরকম ইন্টারমিটেন্ট ওয়েল্ড ইউজ করি, তাহলে শিয়ার ফ্লোর মাধ্যমেই করতে হবে। আর যদি কন্টিনিউয়াস ওয়েল্ড দেই, তাহলে শিয়ার ফ্লোর মাধ্যমে করতে হবে। তো আমি এখানে মেইন বোঝাতে চাচ্ছি যে এই যে ওয়েলটা, সেটা কন্টিনিউয়াসও হতে পারে, আবার ইন্টারমিটেন্ট হতে পারে। তো এই দুইটাই আমরা করতে পারবো শিয়ার ফ্লো নির্ণয়ের মাধ্যমে। ঠিক আছে, the shear flow equation of figure equation 665 is used to compute the required shear flow, that is the shear force per unit length that must be transferred from one part of the beam to the adjacent part under the given loading condition. shear flow ছিল যে বিমের লেন্থ ডিরেকশনে প্রতি 1 ইঞ্চ লেন্থে ওই ইন্টারসেকশনে shear ফোর্সের ভ্যালু কত, সেটা ছিল হচ্ছে shear flow। এখানে সেই ডেফিনিশনটাই দেওয়া হচ্ছে।
এনিওয়ে আমরা এখানে ফর্মুলাটা আবার রিপিট করেছি, কিউ আর ইকুয়াল টু ভি কিউ আবার আই, এটা হচ্ছে শেয়ার ফ্লো, আর কিউ ইকুয়াল টু এ প্রাইম ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। অ্যাজ বিফোর, এরিয়া কি এটা কি আমরা জানি না, মানে অলরেডি জানি, সরি। নোয়িং কিউ আর, it is a design exercise to select the size of weld or the number of discrete connectors such as nails, rivets or bolts that will provide the required shear strength. তো এখানে আসলে নাম্বার অফ ডিসক্রিট শেয়ার কানেক্টর এটা আমরা না করে বরং আমরা এটার স্পেসিং নির্ণয় করি, ঠিক আছে। এখন দেখো লিনিয়ার শেয়ার কানেক্টর মানে যে ওয়েল্ড, কন্টিনিউয়াস ওয়েল্ড যদি ব্যবহার করি তাহলে কি করতে হবে। ইন কেস অফ এ লিনিয়ার শেয়ার কানেক্টর, ইকুয়েশন 6.48 এই যে উপরেরটা, determines the actual shear force per unit length that must be transferred through the linear shear connectors. The shear connectors, example, a weld bed can exert an allowable shear force per unit length, which we will designate as QA. Therefore, the joint will fail locally unless QA is greater than or equal to QR. তো QR হচ্ছে রিকোয়ার্ড শেয়ার ফ্লো, আর অ্যাভেলেবেল শেয়ার ফ্লো মানে যেটা, যে শেয়ার ওয়েল্ডিং আমি প্রোভাইড করব তার স্ট্রেন্থ যদি আমার শেয়ার ফ্লো ইউনিটে এক্সপ্রেস করি সেটা যদি কিউ হয়, তাহলে নিশ্চয়ই এই স্ট্রেংথটা হতে হবে ডিমান্ডের চেয়ে বেশি। এটাই তো ডিজাইন রিকোয়ারমেন্ট, অলওয়েজ ডিমান্ডের চেয়ে আমার রেজিস্ট্যান্স যেটা অ্যাভেলেবেল স্ট্রেংথ সেটা বেশি হতে হবে। আমরা এটার এক্সাম্পল দেখবো যে নিচের প্রবলেম 6.17 এ। অনুরূপভাবে আমরা যদি ডিসক্রিট শেয়ার কানেক্টর এখন ইউজ করি তাহলে কি করতে হবে। ইফ discrete shear connectors each having a shear force capacity VA are spaced along a joint at a spacing delta S as illustrated in figure 659A, then the joint will fail unless VA is greater than or equal to QR times হচ্ছে delta S. তো দেখো শেয়ার ফ্লো, এই যে এখানে আমি যদি দুইটা নোটেট করে একটু দেখাতে চাই, আমার এই নেইল থেকে পরের নেইলের যে সেন্ট্রয়েডাল ডিসটেন্স মানে এক এই এরিয়াটুকুর যে শেয়ার ফ্লো, আমি এখানে শেডেড দেখাচ্ছি, সেইটাকেই আসলে ওই নেইলটাকে ক্যারি করতে হবে। তো এই লেন্থটা যদি আমি যে ধরি ডেল্টা এস, একটা নেইল থেকে আরেকটা নেইলের ডিসটেন্স আলটিমেটলি এই যে তাদের মধ্য থেকে মধ্যখান পর্যন্ত ডিসটেন্স আলটিমেটলি। তো এখানকার শেয়ার ফ্লো যদি কিউ আর হয় আর এই শেয়ার ফ্লোটা যদি ডেল্টা এস লেন্থের উপরে কাজ করে, সেটাকে আসলে আমার বেসিক্যালি ক্যারি করতে হবে একটা নেইলকে, ঠিক আছে। তাহলে এই নেইলের ক্যাপাসিটি অবশ্যই এই যে ডিমান্ড শেয়ার যেটা তার চেয়ে বেশি হতে হবে, এটাই হচ্ছে এখানকার কথা। সো আমরা তাহলে যদি একটা নেইলের ক্যাপাসিটি কত, শেয়ার ক্যাপাসিটি কত, তার ম্যাটেরিয়াল প্রপার্টি থেকে আমরা জানবো, ম্যাটেরিয়াল স্ট্রেংথ এবং হচ্ছে তার সাইজ, এটার থেকে অথবা অনেক সময় ডিজাইন টেবিল পাওয়া যায়, যারা ম্যানুফ্যাকচার করে এগুলো নেইল বোল্ট এগুলো ম্যানুফ্যাকচার যারা করে তারা স্ট্রেংথ দিয়ে দেয় যে দেখো আমার এই নেইলের শেয়ার স্ট্রেংথ হচ্ছে 3 KSI, অথবা ফর এক্সাম্পল এক সাইজের উপরে ডিপেন্ড করে বলে দিল এটা সর্বোচ্চ 2.5 কিপ লোড নিতে পারে। তো তার স্ট্রেংথ আমি যদি জানি, আমি আমার সেকশন থেকে বা অ্যানালাইসিস থেকে কিউআর শেয়ার ফ্লো ক্যালকুলেট করব, তাহলে এই আলটিমেটলি এখান থেকে আমি স্পেসিংটা পেয়ে যাব। দেখো যে ডেল্টা এস ইকুয়াল টু তাহলে বি এ ওভার কিউ আর। তাহলে নেইল আমি যদি একটা স্পেসিফিক সাইজের এবং স্ট্রেংথের নেইল সিলেক্ট করি তাহলে সেটার স্পেসিং কত সেটা পেয়ে যাব। আমরা এই কাজটাই বেসিক্যালি করি। তো এখানে ডিটেইল ডায়াগ্রাম দেখো দেখানো আছে, এবং এই যে উড প্লাঙ্ককে এই যে কলামের সাথে কিভাবে কানেক্ট করি মেটাল ব্র্যাকেট দিয়ে, গ্রিপ টু হোল্ড এন্ড অফ প্লাঙ্ক এবি, এরকম অনেক কিছুই দেওয়া আছে। আমি ওই কানেকশন ওয়েবসাইটও তোমাদের দেখিয়েছি। আসলে এই বিম গুলাকে কলামের সাথে এরকম অ্যাঙ্গেল মানে ব্র্যাকেটের মাধ্যমে কানেক্ট করা হয়। বিভিন্ন ধরনের জয়েন্ট এবং এগুলো প্রপ্রাইটারি ম্যাটেরিয়াল পাওয়া যায় মার্কেটে, আমেরিকান ইউরোপিয়ান মার্কেটে পাওয়া যায়, জাস্ট কিনে এনে তুমি ওগুলো করে ইউজ করতে পারো। এখানে আরেকটু পরে আগাবো। ফিগার 659B illustrates how the two nails in a beam segment of length delta S provide the longitudinal shear force. Delta is equal to shear for the force due to the unbalanced flexural stresses. এই এখানে আসলে দেখানো হয়েছে যে কিভাবে এই শেয়ার ফোর্সটা এখানে আসতেছে। আমরা এই ফর্মুলা অলরেডি ডেভেলপ করেছি, এত আর আলোচনা করতে চাই না। The allowable shear force capacity of a single discrete shear connector like the nail in figure 659C is designated as VA, whether this available strength represents shearing the nail in two or whether the joint fails by pull out of the nail or crushing of the adjacent wood. This direct shear is tested as
illustrated in figure 659C may be performed to determine the ultimate shear capacity of a certain size and type of nail used to connect two pieces of wood of a certain type. এই টেস্টটা, এই যে এখানে দেখো আমি এক্স্যাক্টলি এই টেস্টটা আমার রিসার্চের জন্য করে আসছি, কারণ আমার আমি এই যে নেইল একটা টিম্বার বোর্ডকে, আমার এটা ছিল ক্রস ল্যামিনেটেড টিম্বার, তার সাথে আমি জাস্ট একটা সিম্পল টিম্বার বোর্ড যদি কানেক্ট করতে চাই, তাহলে ওই নেইলের আসলে স্ট্রেংথ কত আমাকে সেটা এক্সপেরিমেন্টালি নির্ণয় করতে হচ্ছে। এবং আমি টোটাল প্রায় 26টা টেস্ট করেছি এই কনফিগারেশনে। আমরা প্রেজেন্টেশন আছে, ওটা দেখলে বুঝবা এক্স্যাক্টলি এরকম টেস্টই ক্যারি আউট করেছি। তো এই টেস্টের মাধ্যমে আসলে এই নেইলের স্ট্রেংথ ক্যালকুলেট করা হয়, বিএ যেটা। তো এখানে সেটাই বলা হচ্ছে যে তুমি টেস্ট থেকেই অথবা যে ম্যানুফ্যাকচারার ম্যানুয়াল থেকে আসলে জানতে পারবা যে এই নেইলের ক্যাপাসিটি কত। তার মানে বিএ তোমার জানা আছে, তাহলে কিউআর যে ক্যালকুলেট করো ডেল্টা এস কত স্পেসিং পার নেইল ইউজ করতে হবে সেটা তুমি ক্যালকুলেট করতে পারবা। তো কিভাবে এই নেইলের স্ট্রেংথ ক্যালকুলেট করা হয় এখানে দেওয়া আছে। এবং এটা দেখো ডাইরেক্ট এই যে এই ইন্টারফেসে এই নেইলটার উপরে কিন্তু ডাইরেক্ট শিয়ারই আসছে, যদিও বা এখানে আসলে কিছুটা বেন্ডিং মোমেন্ট ইনডিউসড হচ্ছে আহ, আহ, এখানে কাপলিং সৃষ্টির মাধ্যমে, বাট ওটা শিয়ারের তুলনায় আসলে নেগলিজিবল এবং আমরা সেফলি নেগলেক্ট করতে পারি। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখবো। সো এক্সাম্পলটাতে বলা হচ্ছে এ বিল্ট আপ প্লেট গার্ডার হ্যাজ দ্য ডাইমেনশনস শোন ইন ফিগার 1। এই যে ফিগার 1 এখানে দেখানো আছে। If the shear force at this cross section is V equal to 300 kFs, what is the shear flow in each fillet weld bed? Iz equal to 54,800 inch power 4। এই আই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করে দেওয়া আছে, এটাও দেওয়া থাকবে না, তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এখন বলছে যে ফিলেট ওয়েল্ড যেটা ব্যবহার করেছি ফ্লেঞ্জ এবং ওয়েবের ইন্টারসেকশনে, সেখানে শেয়ার স্ট্রেস কতটুকু আসছে সেটা নির্ণয় করতে হবে, অথবা শেয়ার ফোর্স আসলে না না কি বলছে, হোয়াট ইজ দ্য শেয়ার ফ্লো ক্যালকুলেট করতে হবে, শেয়ার ফোর্স এর ভ্যালু এখানে দেওয়া আছে। তো আমরা সেটা করার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের এই যে ফর্মুলাটাই বেসিক্যালি ইউজ করব। দেখো কিভাবে আমরা আগাই তাহলে। সিন্স দেয়ার আর টু ওয়েল বেডস এট দ্য that attach each flange to the web, we can use equation 6.84 modified by a factor of 2। দেখো এটা ডান পাশে এবং বাম পাশে দুইটা দুইটা কিন্তু ওয়েল্ড ইউজ করছি আমরা। তো তাহলে প্রতিটাতে আসলে ওয়েল্ড শেয়ার ফ্লো কতটুকু আসবে সেটা নির্ণয় করতে হলে দুই সাইডে যেহেতু আছে, তাহলে কিউআর হবে আসলে 2 টাইমস। তো যেহেতু দুইটা ওয়েল্ড আছে এখানে, টোটাল যে শেয়ার ফ্লো এখানে সেই দুইটা শেয়ার ফ্লো কিন্তু আহ, দুইটা ফিলেট ওয়েল্ড আসলে ইকুয়ালি শেয়ার করবে। সো এই কারণে দুই সাইডের যে শেয়ার ফ্লো সেই শেয়ার ফ্লো আমরা ক্যালকুলেট করতেছি। তো একটাতে আসলে শেয়ার ফ্লো কতটুকু লাগবে সেটাই কিন্তু আমরা ক্যালকুলেট করব, মানে এক সাইডের ফিলেট ওয়েল্ডের শেয়ার ফ্লো কত। তাহলে টোটাল যে শেয়ার ফ্লো সেটা কিন্তু দুইটা ওয়েল্ডই ক্যারি করবে, এই জন্য 2 কিউআর ইকুয়াল টু বি কিউ ওভার আই। যেখানে আমরা যে কিউআর ধরতেছি যে একটা ফিলেট ওয়েল্ডের শেয়ার ফ্লো, ঠিক আছে, একটা ফিলেট ওয়েল্ডের শেয়ার ফ্লো যেটা সেটাই কিন্তু কিউআর, সেজন্য এখানে 2 লিখেছি। আর যদি ধরতাম যে এই ইন্টারসেকশনে টোটাল যে শেয়ার ফ্লো সেটাই কিউআর, তাহলে আর এখানে 2 লেখা লাগতো না। তাহলে তখন আমি কিউআর বের করে আলটিমেটলি আমার একটা ওয়েল্ডের শেয়ার ফ্লো তাকে আবার 2 দিয়ে ভাগ করে করতাম, যেহেতু দুইটা ওয়েল্ড আছে। তো যেভাবে যাও সেটাই সঠিক, ঠিক আছে। তো 2 কিউআর ইকুয়াল টু ভি কিউ ওভার আই, আইটা তো গিভেন দেওয়া আছে, এখন কিউ নির্ণয় করতে হচ্ছে। আমরা যেহেতু এটার ইন্টারফেসে নিব, তাহলে এই ইন্টারফেসের উপরের যে পার্ট সেই পার্টেরই কিউ নিতে হবে। তো এখানে কিউ দেখো নিয়েছে যে উপরের থিকনেস হচ্ছে 1.25, আর তার সাথে এটার উইথ 20 ইঞ্চ গুণ করলে এটার এরিয়া পেলাম, তার মানে আমি এবার পেয়ে যাচ্ছি 20 টাইমস হচ্ছে 1.25 ইঞ্চ, এই যে এটা থিকনেস। আর নিউট্রাল অ্যাক্সিস থেকে ওইটা সেন্ট্রয়েড পর্যন্ত ডিসটেন্স দেখো, তাহলে 30 ইঞ্চ প্লাস আর ওই যে 1.25 ইঞ্চের হাফ, তার মানে 30.625 ইঞ্চ। তো এইভাবে আমরা এই ইকুয়েশনেই বসালে কিউআর এর ভ্যালু পেয়ে গেলাম 2.1 কিপস পার ইঞ্চ। তো এখানে এখন আমি যে ওয়েল্ডের স্ট্রেংথ কত লাগবে, ওয়েল্ডের সাইজ কত লাগবে সেটার স্ট্রেংথ যদি আমি জানি, তোমরা এটা প্লেট গার্ডার ডিজাইনে নেক্সট ইয়ারে পড়বে 2-3 গিয়ে আসলে। তো তখন দেখবা যে এই শেয়ার ফ্লো ইউজ করে আমরা কিভাবে ওয়েল্ডার ডিজাইন করছি। তো তোমরা এখানে এগিয়ে থাকলে আসলে ঠিক আছে, যে শেয়ার ফ্লোর জন্যই আমাকে এই ওয়েল্ড গুলা ডিজাইন করতে হবে। সেকেন্ড আরেকটা এক্সাম্পল দেখবো হচ্ছে নেইলড বক্স বিম, যেটা আসলে টিম্বার বিম। এ বক্স বিম
is made by nailing together 4 boards in the configuration shown in figure 1A. The beam supports a concentrated load of 1000 pound at its midspan and it rests on simple supports. If each nail can withstand an allowable shear force of 150 pound, what is the maximum spacing that can be used? তো এখানে shear force দেওয়া আছে, এই স্প্যান দেওয়া আছে, এখানে কনসেন্ট্রেটেড লোড আছে, এটার ক্রস সেকশন দেওয়া আছে, তাহলে আমাকে শেয়ার ফোর্স বের করে আসলে তারপরে আলটিমেটলি এই নেইলের স্পেসিং বের করতে হবে। আর এখানে দেখো প্রতিটা নেইলের স্ট্রেংথ কত সেটা দেওয়া আছে। ইফ ইচ নেইল ক্যান উইথস্ট্যান্ড অ্যান অ্যালোয়েবল শেয়ার ফোর্স অফ 150 পাউন্ড, তাহলে শেয়ারের নেইলের ক্যাপাসিটিটা আমাকে বলে দিছে। তো তাহলে নেইলের স্পেসিং কত, যে ডেল্টা এস যেটা, সেটাই আমাকে আলটিমেটলি নির্ণয় করতে হবে। তো এটার জন্য যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম আন্ডার এ কনসেন্ট্রেটেড লোড, আমরা এর সাপোর্ট রিঅ্যাকশন নির্ণয় করে শিয়ার ফোর্স ডায়াগ্রাম নির্ণয় করলাম, দেখলাম যে এই লোডের বাম পাশে আসলে পজিটিভ শিয়ার, ডান পাশে নেগেটিভ শিয়ার, কিন্তু থ্রু আউট দ্য স্প্যান দেখো শিয়ার কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, শিয়ার কিন্তু কনস্ট্যান্ট। তো এখানে শিয়ার ফ্লোটা যদি আমি দেখাই তাহলে হয়তো লেফট টু রাইট, অথচ ডান পাশে দেখি তাহলে রাইট টু লেফট। তো এখানে শেয়ার ফোর্সই নেইল গুলাতে আসবে বেসিক্যালি, কিন্তু ডিরেকশন হবে উল্টা আর কি। মিড স্প্যান পর্যন্ত লেফট সাইড থেকে মিড স্প্যান পর্যন্ত লেফট টু রাইট হবে, আর রাইট উল্টা হবে হচ্ছে রাইট, মানে অপর সেকশনের জন্য আসলে উল্টা হবে আর কি। হ্যাঁ, তো আমরা এটা আসলে এখন যদি স্পেসিং নির্ণয় করতে চাই তাহলে ওই শেয়ার ফ্লো নির্ণয়ের মাধ্যমেই ওই যে উপরের যে ফর্মুলা সেটা দিয়ে নির্ণয় করব। ঠিক আছে, এই যে ডেল্টা ম্যাক্স ইকুয়াল টু ভিএ ওভার কিউ আর, এটা পেয়ে যাব। তো আমরা প্রথমে হচ্ছে শেয়ার ফ্লোটা তাহলে নির্ণয় করে নেই। সিন্স দেয়ার আর টু রোস অফ নেইলস ট্রান্সফারিং শেয়ার বিটুইন দ্য শেডেড এরিয়া ইন ফিগার 2 and the vertical boards, we need to modify equation 6.84 to read 2QR equal to VQ over I। কারণ দেখো এখানে এই যে মাঝখানের এই যে এই ফিগার 2 তে দেখো মাঝখানে যে রেড পোর্শন দেখানো আছে বা ব্রাউন পোর্শন যেটা দেখানো আছে, এইটা শেয়ারই আলটিমেটলি এই যে নেইল, হরাইজন্টাল নেইল এখানে ইউজ করেছে, সেখানে ট্রান্সফার করতে হবে। তো এই এবি পার্টের যে শেয়ার ফ্লো সেটা আসলে ডান পাশের নেইলও নিবে, বাম পাশে নেইলও নিবে। তাহলে প্রত্যেকটার শেয়ার, প্রতি সাইডে শেয়ার ফোর্সের শেয়ার ফ্লো কত, তাহলে দুই পাশে এই এবি পার্টে টোটাল শেয়ার ফ্লো বা টোটাল শেয়ার ক্যারি করবে আসলে দুই সাইডের নেইল, এই জন্য এখানে 2QR ধরা হচ্ছে, যেখানে কিউআর হচ্ছে এক সাইডের নেইলের শেয়ার ফ্লো। ঠিক আছে, তো আগের আগের এক্সাম্পল যেটা দেখলাম সেটার মতোই। তো এখান থেকে আমি আলটিমেটলি কিউআর পেয়ে গেলাম। দেখো কিউআর পেয়ে যাচ্ছি ভি ইকুয়াল টু কিউ ওভার আই। তো এটার কিউ এবং আই তোমাকে নির্ণয় করতে হবে। আমার জানি না, এখানে যে নির্ণয় নিচে দেখেছে যে আই ইকুয়াল টু হচ্ছে এই টোটাল রেক্টেঙ্গেল থেকে মাঝখানের যে ওপেন রেক্টেঙ্গেল আছে সেটা বাদ দিতে হবে। খেয়াল করো এখানে তুমি চারটা কম্পোনেন্ট নিলেও পারতে, অথবা এখানে জাস্ট সিম্পলি দুইটা মনে করেছে, একটা সলিড রেক্টেঙ্গেল, তার থেকে মাঝখানের যে হলো রেক্টেঙ্গেল সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া বাদ দিয়ে নির্ণয় করে ফেলছে। অনুরূপভাবে কিউআর নির্ণয় করার জন্য আমার তাহলে এখানে ফর্মুলা আসতেছে 2 ভি এ ওয়াই ওভার 2 আই। তো সেখানেই দেখো আমি এখন ভি এর ভ্যালু ইনসার্ট করলাম। দেখো টোটাল শেয়ার কত, 100 পাউন্ড। তাহলে শেয়ার এই যে সরি টোটাল কনসেন্ট্রেটেড ফোর্স হচ্ছে 1000 পাউন্ড, আর এই শেয়ার ফোর্স হচ্ছে দেখো ম্যাক্সিমাম 500, পজিটিভ আর নেগেটিভ বোথ সাইডে 500 আর কি। ঠিক আছে, এগেইন আমি এখানে আরো এমফাসিস দিয়ে বলতে চাই, পজিটিভ এবং নেগেটিভ শেয়ার ম্যাগনিটিউড আসলে ডিপেন্ড করতেছে এই যে রিইনফোর্সড কংক্রিট বিম যদি হয় তাহলে ইনক্লাইন্ড স্টিরা ব্যবহার করলে কোন ডিরেকশনে দিতে হবে সেটার জন্য আমার নেগেটিভ শেয়ার আসলে কন্ট্রিবিউট করবে। বাট এইখানে যেহেতু বোথ সাইডে নেইল ইউজ করতেছি তাহলে এখানে ম্যাক্সিমাম শেয়ার যেটা সেটার জন্য ডিজাইন করব। বেসিক্যালি ইকোনমিক্যাল ডিজাইনের জন্য এই লেন্থে যদি শেয়ার ফোর্স বেশি থাকে তাহলে এখানে স্পেসিং কত, যেখানে শেয়ার ফোর্স কম সেখানে নিশ্চয়ই স্পেসিং বেশি আসবে। ইকোনমিক্যাল ডিজাইনের জন্য তুমি বিভিন্ন সেগমেন্ট নিয়ে সেই সেগমেন্টে নির্ণয় করতে পারো, কিন্তু আমরা এটাতে দেখছি যে থ্রু আউট দ্য স্প্যান শেয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে 500 পাউন্ড। তাহলে সব জায়গাতেই সেম স্পেসিং এ আসবে আর কি। তো তাহলে কিউআর আমরা এখানে নির্ণয় করে নিচ্ছি, ভি ইকুয়াল টু 500 পাউন্ড, এ হচ্ছে যে 3.5 ইঞ্চ, দেখো এটার উইডথ হচ্ছে যে 3.5 ইঞ্চ, ডাইমেনশনও এখানে দেখানো আছে। ঠিক আছে, এগুলা সাইজ দেখো দেওয়া আছে 2/8 আর হচ্ছে 2/4। তো 2/4 এখানে আরেকটা কথা হচ্ছে বলে নেওয়া ভালো, এইগুলো হচ্ছে দেখো নমিনাল ডাইমেনশন, এই যে 2/8 এখানে লেখা আছে নমিনাল। তো নমিনাল হচ্ছে জাস্ট তুমি যখন সমিল থেকে এটাকে আসলে জাস্ট সন করে বের করে নিয়ে আসছো তখন ডাইমেনশন, কিন্তু ওই স করার পরে এটাকে কিন্তু আরো ফিনিশিং করা হয়, যেখানে আসলে আরো হাফ ইঞ্চি মোটামুটি ডাইমেনশন কমে যায়।
এ কারণে দেখো 2/4 মানে আসলে বেসিক্যালি এটার উইডথ হচ্ছে 2 ইঞ্চ। অ্যাকচুয়ালি যদি প্র্যাকটিক্যালি মেজার করো এটার উইডথ হবে 1.5 ইঞ্চ আর 3.5 ইঞ্চ। এখানে সেই জন্যই যে 3.5 ইঞ্চ দেখানো, যদিও বা এখানে লেখা দেখো 2/4, আর এটা 2/8, কিন্তু দেখো সেটার ওভারঅল হাইট লেখা দেওয়া আছে 7.5 ইঞ্চ। দেখো 4.25 আর হচ্ছে 1.5 অ্যাকচুয়ালি এটা আছে হলো 7.25, টোটাল 5 ইঞ্চও নাই। তো এই নমিনাল ডাইমেনশন আর হচ্ছে অ্যাকচুয়াল ডাইমেনশন, এটার জন্য এই যে এনডিএস টেবিল আছে, ন্যাশনাল ডিজাইন স্পেসিফিকেশন, নর্থ আমেরিকান মার্কেট এগুলো রেডিমেড পাওয়া যায়। সেই টেবিল থেকে আসলে তোমার ডাইমেনশনটা নিয়ে আসতে হবে। তোমাদের জন্য বাংলাদেশে আসলে এই যে এই ডাইমেনশন গুলো ধরেই নিতে হবে আর কি, বা ক্যালকুলেট করতে হবে, বা আমি পরীক্ষায় দিলে দিয়ে দিব। তো এখানে আমরা সেই অনুযায়ী ডাইমেনশন বসাইলাম। এই যে উইডথ তার হচ্ছে এটা থিকনেস গুণ করলাম 1.5 ইঞ্চ। থিকনেস মানে হচ্ছে যে হাইটটা আর কি, আমি আবারও বলছি 2 ইঞ্চ নমিনাল, তার মানে হচ্ছে এটার হাইট কিন্তু আসলে 1.5 ইঞ্চ। আর এটার এই যে সেন্ট্রয়েডাল ডিসটেন্স ওয়াই বার সেটাও নির্ণয় করলাম, এভাবে কিউআর পেয়ে গেলাম। তো কিউআর এর ক্ষেত্রে দিয়ে আমি এখন জাস্ট এই যে বেসিক ইকুয়েশন ইউজ করলেই আমি এটার স্পেসিংটা পাবো। ভিকিউ 150 পাউন্ড নিতে পারে এটা শেয়ার, আর শেয়ার ফ্লো হচ্ছে 20.5 পাউন্ড পার ইঞ্চ, তাহলে স্পেসিংটা আসবে দেখো এই যে ইঞ্চে। ইউজ 7 ইঞ্চ। আমরা তো এটা বেশি যদি করি তাহলে আনসেফ হয়ে যাবে, কম ডিস্টেন্স করলে এটা আসলে শেয়ার রেজিস্ট্যান্স এই যে আম, আরো বেশি হবে, তার মানে আমরা সেফ সাইডে থাকবো। তো এভাবে আমরা শেয়ার ফ্লো এর মাধ্যমে বিল্ট আপ সেকশন কিভাবে ডিজাইন করতে হয়, কিসের জন্য ডিজাইন করতে হয় সেটা দেখে নিলাম। এই চ্যাপ্টার গুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, পরবর্তী যে ডিজাইন গুলা করবা। আম, এমনকি রিইনফোর্স কংক্রিটেও তোমার যেখানে যে ফ্ল্যাট প্লেট স্ল্যাব ব্যবহার করা হবে, দেখবা এরকম শিয়ার কানেক্টর আমরা কখনো ইউজ করি, এগুলোকে স্পেশালাইজ শিয়ার শিয়ার স্টিরাপ বলে। আম, যেমন হেডেড শিয়ার, শিয়ার বার রিইনফোর্স কংক্রিটও যেমন ব্যবহার করি, স্টিলেও ব্যবহার করি। তো প্লেট গার্ডার ডিজাইনে সেখানেও আমাদের লাগবে, গ্লু ল্যামিনেটেড টিম্বার যদি ডিজাইন করতে চাও সেখানেও লাগবে। আমরা সেই জন্য এটা বেশি এমফাসিস দিয়ে দেখলাম। এখন আমরা শিয়ার সেন্টারে চলে আসবো। আমরা এখন শিয়ার সেন্টার দেখি। ইন সেকশন 6.6 আনসিমেট্রিক্যাল বেন্ডিং, এটা এই চ্যাপ্টারটা আমরা আসলে পড়ি নাই, এটা তোমাদের মেকানিক্স অফ সলিডস 2 তে আছে। এটা স্পেশালাইজড একটা চ্যাপ্টার, যেখানে আসলে আমরা যে বেন্ডিং স্ট্রেস ফর্মুলা ডেভেলপ করাতে গিয়ে বলেছিলাম যে লোডিংটা হতে হবে বা বাকলিংটা হতে হবে প্লেন অফ লোডিং, যেটা ছিল লংগিটিউডিনাল প্লেন অফ লোডিং, আমরা লোডিং প্লেন বলেছি এক কথায়। সো ওই আমাদের ওই প্লেন লোডিং অফ প্লেন দিয়ে যদি আমাদের লোড পাস করে তাহলে ওখানে শুধুমাত্র বেন্ডিংটাই আসে, এর সাথে অ্যাডিশনাল কোনো টুইস্টিং ইফেক্ট আসে না। আর লোডটা যদি ওই প্লেন অফ লোডিং এর প্যারালাল না হয় ইনক্লাইন্ড কোনো ডিরেকশনে লোডটা আসে, তাহলে সেই ক্ষেত্রে আনসিমেট্রিক্যাল বেন্ডিং হয়। তার মানে বেন্ডিংটা তখন এক এক্সিস এর রেসপেক্টে হয় না, হয় দুই এক্সিস এর রেসপেক্টে। আমার মনে হয় আমি জাস্ট 1 মিনিটে গিয়ে ওটা একটু তোমাদের দেখিয়ে আসবো। এই যে দেখো আনসিমেট্রিক্যাল বেন্ডিং, এটা বেন্ডিং স্ট্রেসের ওইখানেই পরেই ছিল, আমরা জাস্ট সিম্পল বেন্ডিং শিখেছি, আনসিমেট্রিক্যাল বেন্ডিং এখানে শেখানো হয় নাই। এখন এরকম যদি হয়, দেখো এই যে এই সেকশনটা একটা বক্স বিম, যেটা আসলে বোথ অ্যাক্সিসে সিমেট্রিক, কিন্তু লোডিংটা দেখো এই যে এটার ওই সিমেট্রিক্যাল অ্যাক্সিস দিয়ে পাস না করে বরং আহ, ওই সিমেট্রিক্যাল অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যাক্সিসে প্যারালাল ডিরেকশনে কাজ করছে, কিন্তু এটা কাজ করতেছে হচ্ছে ওই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস দিয়ে পাস না করে একটা সার্টেন ডিসটেন্স, যেটাকে আমরা এক্সেন্ট্রিসিটি ই বলি। তো এখানে এই ফোর্সটা পিটা শুধুমাত্র এই লংগিটিউডিনাল ডিরেকশনে বেন্ডিং প্রডিউস করবে না, দেখো এখানে এরকম টরশনাল যে মোমেন্ট সেটাও প্রডিউস করবে। তো এটাকে আমরা এই যে এই এক্সেন্ট্রিক ডিসটেন্স থেকে এই অ্যাক্সিয়াল ডিরেকশনে এখানে নিয়ে আসতে পারে অ্যাক্সিসের উপরে উইথ অ্যান অ্যাডিশনাল মোমেন্ট, এই যে পি টাইমস ই করলে যেটা হয় সেটা। এবং এখানে দেখো এই মোমেন্টটা দেখানো হচ্ছে টরশন দিয়ে। তো এরকম যদি হয় তাহলে আমাদের আনসিমেট্রিক্যাল বেন্ডিং হবে। অনুরূপ ভাবে এখানে একটা সেকশন দেখো, এটা একটা চ্যানেল সেকশন যার মেইন অ্যাক্সিস যেটা তার উপরে লোড নাই, বরং এটা এক্সেন্ট্রিক একটা ডিরেকশনে লোড আছে। প্লাস হচ্ছে এটা একটা জেড সেকশন যার ভার্টিক্যাল যে জেড অ্যাক্সিস সেইটার রেসপেক্টে এটার মোমেন্ট লোড আছে, কিন্তু এই প্রত্যেকটাতেই দেখো আসলে আনসিমেট্রিক্যাল বেন্ডিং হবে। তার মানে বেন্ডিং হবে আসলে বোথ অ্যাক্সিস এর রেসপেক্টে। ওইটার সহজ এক্সাম্পল যদি আমরা বলি, এটা রেক্টেঙ্গুলার একটা সলিড বিম, টিম্বার বিম বা রিইনফোর্সড কংক্রিট বিম যাই ধরো না কেন, স্টিল বিম, স্টিল রেক্টেঙ্গুলার বিম, সেটাও যদি ধরি, আমাদের যে আপতিত লোড যেটা আমরা সাধারণত এরকম ভার্টিক্যাল ডিরেকশনে এই লোডিং এর জন্য
ডিজাইন করেছি বা বেন্ডিং ফর্মুলা শিখেছি। যে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা সেই ডিরেকশন আমাদের আসলে লোডটা এরকম পারপেন্ডিকুলার ডিরেকশনে ছিল বলেছি। কিন্তু এখন যদি আমার লোডটা এরকম পারপেন্ডিকুলার ডিরেকশনে না হয়ে এরকম ইনক্লাইন্ড হয়, হরাইজন্টাল না হয়ে বা ভার্টিক্যাল না হয়ে আসলে ইনক্লাইন্ড হয়, তাহলে তার দুইটা কম্পোনেন্ট হবে। এই যে এখানে সেই কম্পোনেন্ট গুলাই দেখানো আছে। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট আসলে এই যে জেড অ্যাক্সিস এর রেসপেক্টে বেন্ডিং দিবে, আর হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা সেটা দেখো ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে বেন্ডিং হবে। তার মানে এখানে আসলে দুইটা অ্যাক্সিস এর রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট আসবে। একটা হবে এম ওয়াই আর একটা হবে এম জেড। এবং তাহলে এই যে এই এক্সট্রিম ফাইবার গুলাতে আসলে দেখো এখানে যখন এটার কারণে এখানে কম্প্রেশন আসবে, আবার এই হরাইজন্টাল যে মোমেন্ট সেটার কারণে এখানে আসলে কম্প্রেশন আসবে। তাহলে এখানে ম্যাক্সিমাম কম্প্রেশন হবে। আর এই বটম যেটা দেখো এখানে আসলে ম্যাক্সিমাম টেনশন আসবে, কারণ এই ওয়াই মোমেন্ট যেটা সেটা এখানে টেনশন দিবে, আবার এই এক্স মোমেন্ট জেড মোমেন্ট যেটা সেটা এখানে টেনশন দিবে। তো এভাবে আমরা ম্যাক্সিমাম কম্প্রেশন ম্যাক্সিমাম টেনশন বের করতে পারবো বা অ্যাক্সিয়াল বেন্ডিং এর জন্য। এইগুলাকে আমরা আসলে আনসিমেট্রিক্যাল বেন্ডিং বলছি, যেগুলা তোমার শুধুমাত্র এক অ্যাক্সিস এর রেসপেক্টেই বেন্ডিং প্রডিউস করে না, বরং বোথ অ্যাক্সিস এর রেসপেক্টে বেন্ডিং প্রডিউস করে। তো এখানে আরো ফর্মুলা ডেভেলপ করে এই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটাও দেখানো আছে। ওয়াই রেসপেক্টে বেন্ডিং ফ্লেক্সারাল স্ট্রেস হবে এরকম, এক্স জেড এর রেসপেক্টে ফ্লেক্সারাল স্ট্রেস হবে এরকম। তাহলে তাদের রেজাল্ট্যান্ট যেটা এই দুটার অ্যালজেব্রিক সাম যদি করো, তাহলে দেখো ম্যাক্সিমাম কম্প্রেশন এক জায়গায় হচ্ছে আর ম্যাক্সিমাম টেনশন এক জায়গায় হচ্ছে। তো এই যে নিউট্রাল অ্যাক্সিসও তখন হরাইজন্টাল বা ভার্টিক্যাল না, বরং এরকম একটা ইনক্লাইন্ড সারফেস হবে। সেই ইনক্লাইন্ড সারফেসের অ্যাঙ্গেল কত সেটাও এখানে নির্ণয় করা যাবে। তো এগুলো তোমরা মেকানিক্স অফ সলিড 2 তে শিখবে, আমি এখানে আর এর জন্য দেখাই নাই। আমরা আমাদের এখনকার শিয়ার সেন্টারে আবার ব্যাক করে যাই। So in section 6.6, unsymmetrical bending, you discovered that loading of a beam, even an unsymmetric beam, parallel to a principal axis of inertia of cross section produces bending that is confined to the corresponding longitudinal principal plane. We consider the direction of loading, but we did not establish the line of action of loading that would produce bending without simultaneous twisting. Consider bending of a beam that has a thin wall channel cross section as shown in figure 660a, is a নিচের ফিগারটা, and is loaded normal to the axis of symmetry of the cross section. Figure 660 shows the situation with the load placed in 3 different position. দেখো এই চ্যানেল সেকশনটাই, এটা আমার মনে হয় আমি অন্য বই থেকে দেখালে আর একটু ভালো দেখাতে পারবো। শিয়ার সেন্টারের আলোচনায় এখানে আসবে। দেখো এই যে এই যে ফিগারটা দেখো, এই ফিগার থেকে আসলে অনেকটা বোঝা যাচ্ছে যে একটা চ্যানেল সেকশন, সেটা তোমার যদি ভার্টিক্যাল অ্যাক্সিস এর রেসপেক্টে ভার্টিক্যাল অ্যাক্সিস অফ সিমেট্রি, যেটা ভার্টিক্যালি তো আসলে অ্যাক্সিস অফ সিমেট্রি হবে না, তো ভার্টিক্যাল অ্যাক্সিসে তুমি যদি এটার উপরে লোড দাও, তাহলে এটার শুধু বেন্ডিং হবে না, বরং এটার এই যে টুইস্টিং ইফেক্টটাও হবে। তার মানে এখানে টুইস্টিং মোমেন্টটাও আসবে। তো শিয়ার সেন্টারটা আমরা আসলে এমন একটা সেন্টার, বুঝতেই পারছো সেন্টার মানে হচ্ছে এটা একটা পয়েন্ট। শিয়ার সেন্টারটা আসলে সেই পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে আমি এই লোডটা পাস করালে আসলে এটা শুধুমাত্র বেন্ডিং হবে, কিন্তু কোনো ধরনের টুইস্টিং আসবে না। ক্লিয়ার কথা বোঝা যায় কিনা? যে আমি লোডটা অ্যাপ্লাই করলে এটার বেন্ডিং এ আনতে চাই, কিন্তু আমি টুইস্টিং ইফেক্ট অ্যাভয়েড করতে চাই, তাহলে লোডটা কোন পয়েন্ট দিয়ে পাস করাতে হবে, সেই পয়েন্টটাই হচ্ছে আমার শিয়ার সেন্টার। রিমেম্বার, এখন শিয়ার সেন্টারের ইম্পর্টেন্সটা কি, আমি এখানে এটা কেন নির্ণয় করতে চাই? আমি যে টুইস্টিং ইফেক্টটা যদি অ্যাভয়েড করতে চাই, তাহলে আমি কোন একটা সিস্টেম এমন ভাবে ডিজাইন করব যাতে এটা লোডটা ওই শিয়ার সেন্টার দিয়ে পাস করে, যাতে করে আমি টুইস্টিং স্ট্রেসটা অ্যাভয়েড করতে পারি, টুইস্টিং স্ট্রেস জিরো করতে পারি। তো এটার ইম্পর্টেন্স কোথায় সেটা বোঝাবো পরের আলোচনাতেই আছে। আমি জানি না আমার স্ক্রিনটা এত ভালো স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। এখানেই দেখো ওই চ্যানেল সেকশনটাই এক্সপেরিমেন্টালি আসলে লোডের মাধ্যমে নির্ণয় করা হচ্ছে। এই যে এই ভার্টিক্যাল যে ওয়াই অ্যাক্সিস, এই সেন্ট্রয়েড দিয়ে, এটার যে সেন্ট্রয়েড, এক কথায় ভার্টিক্যাল এক্স অ্যাক্সিস এর রেসপেক্ট এটা যে সেন্ট্রয়েড এক্স বার, সেই সেন্ট্রয়েড দিয়ে যদি তুমি লোড পাস করাও, দেখো এটার বেন্ডিং তো হয়েছে, সাথে সাথে টুইস্টিং হয়েছে। টুইস্টিং হলে যে ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে এটা রোটেশন হয়েছে, আমার মনে হয় ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এটার এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস, সেটার সাথে দেখো এটার এই লংগিটিউডাল লোডিং এর পূর্বে যে অ্যাক্সিস ছিল তার একটা রোটেশন আসছে। তার মানে এখানে ক্লকওয়াইজ একটা টুইস্টিং ইফেক্ট কিন্তু আছে। বাট আমি যদি নিচের ফিগারটাই বলি, এই যে পরের ফিগারটা দেখো, এটা হচ্ছে এই যে আমরা উপরের ফিগারে শিয়ার সেন্টার দেখালাম, যে এই যে
এই চ্যানেলের সাথে আমি যদি একটা এখন এরকম একটা অ্যাঙ্গুলার প্লেট এর সাথে অ্যাটাচ করে তাহলে এই ও পয়েন্ট দিয়ে এখন লোডটা পাস করাই, তাহলে এটাতে আসলে ওই উপরেরটায় যেমন এই যে বেন্ডিং এর সাথে সাথে টুইস্টিং দেখতে পাচ্ছ, পরেরটাতে কিন্তু এই যে এই পয়েন্ট দিয়ে শিয়ার সেন্টার দিয়ে লোড পাস করা, এটাতে আর টুইস্টিং ইফেক্টটা নাই। এখানে শুধুমাত্র পিওর বেন্ডিংটাই হয়েছে। এখানে শুধুমাত্র পিওর বেন্ডিংটা হয়েছে। তাহলে এই যে পয়েন্ট দিয়ে লোড পাস করালে এখানে বেন্ডিং হচ্ছে কিন্তু কোনো টুইস্টিং মোমেন্ট আসছে না, সেই পয়েন্টটাকে আমরা বলছি শিয়ার সেন্টার। তো এই লোডটা আসলে, লোড বলতে এখানে শিয়ার ফোর্স, বেসিক্যালি যে শিয়ার ফোর্সের যে রেজাল্ট্যান্ট, সেই শিয়ার ফোর্সটা যে সেন্টার দিয়ে পাস করবে সেটাই হচ্ছে শিয়ার সেন্টার। তো ফোর্স আসলে আমরা এটাকে শিয়ার ফোর্সে বলবো। ঠিক আছে? তো এখানে ইফেক্টটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবং এক্সপেরিমেন্টালি যেটা নির্ণয় করেছে দেখো, এই যে সেন্ট্রয়েড দিয়ে যখন ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে সেন্ট্রয়েড দিয়ে পাস করে যাচ্ছিল, এখানে ডায়াগ্রামেটিক্যালি দেখানো আছে, আবার এক্সপেরিমেন্টালিও সেইভাবেই দেখো পাওয়া যাচ্ছে। আর এই যে শিয়ার সেন্টার দিয়ে যখন পাস করেছে তখন এটার বেন্ডিং হয়েছে কিন্তু কোনো ধরনের টুইস্টিং হয় নাই। তো আমরা এই ফিগারটাতেও দেখতে পাচ্ছি যে এই হুকের মাধ্যমে দেখো লোডটা ওই শিয়ার সেন্টার দিয়ে পাস করানোর চেষ্টা করা হয়েছে, এবং এটা দেখো অনেকটা ওই যে ভার্টিক্যালি আছে, তার মানে এটার বেন্ডিং হয়েছে, ক্যান্টিলিভার আকারে যে বেন্ডিং হয় সেটা হয়েছে কিন্তু এটা টুইস্টিংটা হয় নাই। তো এক্সপেরিমেন্টালি এগুলা প্রুফ করে দেখা সম্ভব ল্যাবেও। আমরা এখন থিওরিটিক্যাল আলোচনায় ফিরে আসি। হ্যাঁ, এটার ইম্পর্টেন্স কি, শেয়ার সেন্টারের ইম্পর্টেন্স কি আমি অলরেডি কিছুটা বলে ফেলেছি, আমরা একটু রিড করলে আরো বুঝতে পারবো। ইন ফিগার 660b, লোড ইজ টু ফার টু দা লেফট। আমার মনে হয় এক্সপ্লানেশনটা অলরেডি হয়ে গেছে। আমরা এখন শেয়ার সেন্টারের ডেফিনেশনটা একটু পড়ে নেই। দ্য শেয়ার সেন্টার অফ এ ক্রস সেকশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যাট পয়েন্ট in the cross section through which the resultant shear force B must pass if the beam is to bend without twisting। তার মানে টুইস্টিং অ্যাভয়েড করে যদি শুধুমাত্র এটার বেন্ডিং হতে হয়, তাহলে যে পয়েন্ট দিয়ে শেয়ার ফোর্সটা পাস করতে হবে সেই পয়েন্টটাই হচ্ছে শেয়ার সেন্টার। তো শেয়ার সেন্টার সাধারণত যেই অ্যাক্সিসে এটা সিমেট্রিক সেই অ্যাক্সিসের উপরে থাকে। যেমন এই এই চ্যানেল যেটা, এটা একটা চ্যানেল সেকশন দেখতে পাচ্ছ, এই চ্যানেল সেকশনে দেখো এটা কিন্তু ওই এক্স অ্যাক্সিসে বা জেড অ্যাক্সিসে সিমেট্রিক, তাহলে শিয়ার সেন্টারটা ওই জেড অ্যাক্সিসের উপরে থাকবে। এখন ওই অ্যাক্সিসের উপরে কত ডিসটেন্স বামে বা কত ডিসটেন্স ডানে থাকবে সেটা আমাকে নির্ণয় করতে হবে, এবং সেটাই বলা হচ্ছে যে দেখো শিয়ার সেন্টারের ডিসটেন্স এটার ভার্টিক্যাল যে অ্যাক্সিস তার থেকে কত দূরে, যে কোনো ডাইমেনশন দিয়ে আসলে এটা মেজার করতে বলতে হবে। তো এটার ইম্পর্টেন্স কি শিয়ার সেন্টারের? It is particularly important that shear center of open thin walled beams be located since, as figure 660 shows, such members are very flexible in torsion. খেয়াল করো, এই মেম্বার গুলো আসলে টরশনে, এই যে ওপেন সেকশন চ্যানেল জেড, তারপরে হচ্ছে এই যে এই ধরনের সেকশন, এগুলা হচ্ছে টুইস্টিং এ খুব সফট, এক কথায় টুইস্টিং এ খুবই উইক। তো আমাকে আসলে এই টুইস্টিং ইফেক্ট অ্যাভয়েড করতে হলে অবশ্যই এই শেয়ার সেন্টারের মধ্য দিয়ে এটা লোড পাস করাবো। তো ডিজাইন আমি আসলে এমন ভাবেই ডিজাইন করবো যে দেখো এটাতে যেমন একটা অ্যাডিশনাল অ্যাঙ্গেল প্লেট যোগ করে, এখানে একটা ছোট একটা অ্যাঙ্গেল প্লেট যোগ করেছি যাতে করে এই লোডটা শেয়ারটা এর মধ্য দিয়ে পাস করে, এরকম করেও পাস করানো সম্ভব। তো এখানে ডেফিনেশনটাই আমরা বলছি যে ভেরি ফ্লেক্সিবল ইন টরশন হয়, তাহলে সেটার জন্য আমার শেয়ার সেন্টার ক্যালকুলেট করাটা জরুরি, এবং টুইস্টিং ইফেক্ট অবশ্যই আসবে যদি শেয়ার সেন্টার আর এটা জিওমেট্রিক সেন্টার এক না হয়, তাহলে সেটা অ্যাকাউন্ট করেই তোমাকে ডিজাইন করতে হবে। দেয়ার আর situations as well where locating the shear center of the cross section of a beam is very important. For example, the shear center of airplane wing, প্লেনের যে দুইটা উইং, which may in some cases be analyzed as thin walled closed beams, must be properly located with respect to the imposed aerodynamic loads. তো এই যে এখানে কিছুটা হলো দেখানো আছে এরোপ্লেনের যে উইং বডির সাথে লাগানো থাকে, এটা আসলে এই ক্রস সেকশনটা অনেকটা এরকমই হয়, যারা ফিজিক্যালি দেখেছো তারা বুঝতে পারো। তো এইটার শিয়ার সেন্টার আমি যদি এটাতে টুইস্টিং ইফেক্ট অ্যাভয়েড করতে চাই, তাহলে এই লোডের যে রেজাল্টেন্ট শিয়ার ফোর্স সেটা শিয়ার সেন্টার দিয়ে পাস করাতে হবে, আর না হলে এখানে যে অ্যাডিশনাল টুইস্টিং মোমেন্ট আসবে সেটার জন্য তোমাকে ডিজাইন করতে হবে। Shear center location is important for all beams but especially for thin walled open beams. Therefore, we will begin our analysis of shear location
shear center location by considering singly symmetric thin wall beams similar to the channel section shown in figure 660. এই যে এখানে যে 660 তে যে চ্যানেল দেখাইছে তার মতো একটা এখানে অ্যানালাইসিস করা হবে, ফর্মুলা ডেভেলপ করা হবে এক কথায়। If a cross section has an axis of symmetry, the shear center will be located somewhere along the axis of symmetry of the section. An inclined load may be resolved into one component lying in the plane of symmetry, which contains one principal axis and one component in the perpendicular direction as illustrated in figure 662. দেখো এখানে বর্ণনা দেওয়া আছে, সাথে সাথে ফিগারও দেওয়া আছে। Therefore, to locate the shear center S, we need only consider shear that is perpendicular to the axis of symmetry of the cross section. আমি এই কথাগুলো বলে ফেলেছি অলরেডি। Consider the cantilever beam with open thin wall single symmetric section shown in figure 663. নিচের ফিগারের কথা বলা হচ্ছে। এই যে দেখো এরকম একটা বিমের এক পাশে ফিক্সড বিম আছে, ক্যান্টিলিভার হয়তো এই ক্যান্টিলিভারের কথাই বলা হচ্ছে। Consider the cantilever beam with open thin wall single symmetric section shown in figure 663 at an arbitrary cross section. There is a resultant shear force B as shown in the pictorial view of figure 663A and in cross sectional view in figure 663B. এই যে এটা হলো A আর এটা হচ্ছে B ফিগার, এটাতে রেফার করো। The single shear force B is the resultant of shear force B2 in the web and the shear force B1 and B3 in the two inclined flanges. তো এটা as shown in figure 663C, দেখো এটার যে শিয়ার সেটা আসলে এর মধ্যে শিয়ার ফ্লো ক্রিয়েট করবে বা শিয়ার স্ট্রেস ক্রিয়েট করবে। তো তাদের যে রেজাল্টেন্ট ফ্লেঞ্জের শিয়ার ফ্লো এর শিয়ার ফোর্স হচ্ছে B1, বটম ফ্লাঞ্জের শিয়ার ফোর্স হচ্ছে B3, B1 হচ্ছে টপ ফ্লাঞ্জের, আর ওয়েভের শিয়ার ফোর্স হচ্ছে B2। তাহলে V ইকুয়াল টু আলটিমেটলি B1 প্লাস B2 প্লাস B3। তো B1 তো আসলে ডিরেক্টলি হবে না, বরং B1 এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা আসবে, B2 এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা আসবে, B2 তো ভার্টিক্যালি আছে। তাহলে ভার্টিক্যাল সামে ইকুইলিব্রিয়ামের জন্য আমরা স্যাটিসফাই করাতে পারবো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, হরাইজন্টালের জন্য এটা স্যাটিসফাই করাতে পারবো। ফাইনালি these shear forces are the resultants of shear flows that we can calculate using the method of section 6.8. আমরা এই যে shear force B1 এটা হবে এখানকার shear flow এর সামেশন। এই যে shear flow দেখো D ফিগারে দেখানো আছে। আমি যদি shear flow এখানে Q1 জানি, তার সাথে এইটার লেন্থ গুণ করে দিলাম, তাহলে আমি এখানকার shear force B1 পাবো। অনুরূপভাবে ওয়েভের shear flow তাকে তার লেন্থ দ্বারা গুণ করলে সেটার shear force B2 পাবো। এভাবে আমি V1, V2 এবং V3 পেয়ে গেলে তাদের এই যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ইকুইলিব্রিয়ামের জন্য আমি দেখো ইকুয়েশন লিখবো, এমনকি মোমেন্টের জন্য ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন লিখবো। তো কি পাবো দেখো, ডিটারমাইন দ্য লোকেশন অফ শিয়ার সেন্টার। আমরা যে 6.68 এ শিয়ার ফ্লো যেভাবে নির্ণয় করেছি তার আলোকে এখন তাহলে শিয়ার সেন্টার কিভাবে নির্ণয় করব। ডিটারমাইন দ্য লোকেশন অফ দ্য শিয়ার সেন্টার S so that the shear force acting through S is the resultant of shear stress due to bending only, তার মানে উইদাউট বেন্ডিং। আমরা আবারও বলছি এটা তাহলে আমরা শিয়ার সেন্টারের লোকেশনে যে ভি নির্ণয় করব এমন ভাবে যাতে করে ও এর রেসপেক্টে এই ভি যে মোমেন্ট দেয় এই শিয়ার ফ্লো গুলা বা শিয়ার ফোর্স V1, V2, V3 সেটাও যেন একই মোমেন্ট দেয় ও এর রেসপেক্টে। ও এর রেসপেক্টে V1 যে মোমেন্ট দিবে এই V1, V2, V3 ও সে একই মোমেন্ট দিবে, কারণ শিয়ার সেন্টার দিয়েই যদি এই লোডটাই দেখো এই ভি শিয়ারটা যদি শিয়ার সেন্টার দিয়ে পাস করাই, যেটা এই যে এই সেন্টার থেকে ই ডিসটেন্স দূরত্বে আছে, তাহলে এখানে বেন্ডিং হবে কিন্তু কোনো ধরনের টুইস্টিং ইফেক্ট আসবে না। ঠিক আছে, এই শেয়ার সেন্টার নির্ণয় করার জন্য এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তাহলে আমি শেয়ার সেন্টার নির্ণয়ের জন্য কি করব, এই ও এর রেসপেক্টে ভি এক্সটার্নাল শেয়ার সেটার মোমেন্ট নিব, আর এই যে ইন্টারনাল শেয়ার যেগুলো সেগুলোর মোমেন্ট নিব এবং তারা হবে ইকুয়াল। কারণ এখানে দেখো অ্যাডিশনাল আর কোনো বেন্ডিং মোমেন্ট কিন্তু নাই, টুইস্টিং মোমেন্ট যেটা সেটাই আমার এই যে শেয়ার সেন্টার দিয়ে পাস করার কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ভি মোমেন্ট যেটা দিচ্ছে সেটাই কিন্তু আলটিমেটলি টুইস্টিং মোমেন্ট আমি বলবো। So first, we can relate the eccentricity E of the shear center to the shear resultants in figure 663C by setting the moment about O in figure 663B equal to the moment about O in figure 663C. উপরের গুলাই রেফার করা হচ্ছে এই যে দুইটা ফিগারের, আমরা সেটাই নিচ্ছি। O এর রেসপেক্টে লেফটের B এর মোমেন্ট, তাহলে এই যে O এর রেসপেক্টে দেখো B এর মোমেন্ট হচ্ছে B টাইমস এই ডিসটেন্সটা যে এক্সেন্ট্রিসিটি E বলতেছি, যেটাই হচ্ছে শিয়ার সেন্টারের লোকেশন।
আর ডান পাশের তাহলে এই যে V2 এর মোমেন্ট 0, কারণ সেটা সেন্ট্রয়েড দিয়ে পাস করছে। V1 এর দুইটা কম্পোনেন্ট হবে, একটা হরিজন্টালি লেফটওয়ার্ড ডিরেকশনে যাবে, সেটা দিবে মোমেন্ট, আর একটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আসবে, আহ, সেটাও দিবে মোমেন্ট। অনুরূপভাবে V3 এরও কিন্তু মোমেন্ট হবে। অ্যাকচুয়ালি এই যে V1 আর V3 এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা কিন্তু এই শিয়ার সেন্টার দিয়ে পাস করবে, আমরা সিম্পলি অ্যাজিউম করে নিতে পারি। সো এটা দেখো নেগলেক্ট করা হয়েছে কিনা আমরা বুঝতে পারবো। সো দেখো মোমেন্ট নিচ্ছি যে V টাইমস E ইকুয়াল টু V1 cos ফি। এখানে যে ফি দেখো, ফিটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে রেসপেক্টে এটার অ্যাঙ্গেল, তাহলে V1 cos ফি হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, আর তার সেটা কাজ করতেছে। আমি যদি come on, এই পয়েন্টেই আসলে এটার যে রেজাল্টেন্ট কাজ, এই ফ্ল্যাঞ্জের যে শিয়ার ফ্লো তার রেজাল্টেন্টটা যদি এই পয়েন্টেই নেই, বেসিক্যালি এটা কাজ করবে কিন্তু এটা সেন্ট্রয়েড দিয়ে, বাট আমরা এই ইন্টারফেসে যেহেতু ম্যাক্সিমাম আসবে সেটা এখানেই কাজ করবে ধরে নিয়ে যদি করি, তাহলে এটা হরাইজন্টাল যে কম্পোনেন্ট সেটাই মোমেন্ট দিবে, আর ভার্টিক্যাল যে কম্পোনেন্ট সেটা কিন্তু এই যে ও পয়েন্ট দিয়ে যাবে সেটা দিবে না। তাহলে এটা হবে এই যে V1 cos ফি, তার সাথে এটার মোমেন্ট লেন্থ গুণ হবে এই যে HW ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এখানে তাই নিয়েছে যে V1 cos ফি আর হচ্ছে মোমেন্ট টার্ম H/TW। অনুরূপভাবে V3 এরও একই কম্পোনেন্ট এবং দুইটা একই ডিরেকশনে এই মোমেন্ট দিচ্ছে, তাহলে এটা অ্যাডিটিভ হলো তারা। সো এভাবে আমি তাহলে এখান থেকে আমি আলটিমেটলি দেখো E ইকুয়াল টু 2V3 ভি, মানে সরি 2V3 না V1 প্লাস এটা, এটা ডিভাইডেড বাই আসলে ভি টোটাল শেয়ার ভি এরকম লিখবো। We also must satisfy the force equilibrium equation. That means horizontal force এর equilibrium ও হতে হবে। তো দেখো V1 cos theta must be equal to V3, যে আহ, এটা V1 এর যে কম্পোনেন্ট সেটা দেখো, V1 এর হরাইজন্টাল কম্পোনেন্ট লেফট ওয়ার্ড যাচ্ছে আর V3 এর হরাইজন্টাল কম্পোনেন্ট রাইট ওয়ার্ড যাচ্ছে। তো আলটিমেটলি তাদের অ্যালজেব্রিক সাম ইকুয়াল টু 0 হতে হবে। তো এখান থেকে আমি তাহলে এটা সিম্পলিফাই, এই দুইটা ইকুয়েশন যদি আমি এখন সিম্পলিফাই করি, এখানে বেসিক্যালি তাহলে দেখো cos phi কেটে যাবে, V1 ইকুয়াল টু V3 হবে। তাহলে আমরা জানতে পারলাম যে V1 ইকুয়াল টু V3, তো V3 এর জায়গায় V1 লিখো, তাহলে এখানে 2V1 cos phi H/TW, তার মানে 2 কেটে গিয়ে V ইকুয়াল টু V cos phi HW থাকে। তাহলে আলটিমেটলি E ইকুয়াল টু V cos HW, V cos HW, V মানে V1 cos HW ডিভাইডেড বাই হচ্ছে এই যে বাম পাশের V এটা আসে। তাহলে এই দুইটা থেকে আমি সিম্পলিফাই করে E ইকুয়াল টু V1 HW cos phi ওভার V পেলাম। ঠিক আছে, therefore to locate the shear center for this cross section we need to determine the shear force V1 in the flange. From equation 665 the shear flow in the inclined flange is given by VQ equal to VQ over I. আমরা গত ক্লাসে শিখেছি যে ফ্ল্যাঞ্জের শিয়ার ফ্লো হচ্ছে যে PQ1 ডিভাইডেড বাই হচ্ছে S ডিভাইডেড বাই হচ্ছে I, মোমেন্ট অফ ইনারশিয়া। তো এখানে যে দেখো ব্র্যাকেটে এটা কিন্তু S গুণ না, আসলে S এর যে ফাংশন, এই যে এখানে এটা দেখো দেখানো আছে আবার অ্যানোটেট করে যে S থেকে আসলে ইন্টারফেসের দিকে আসতে হবে এই S ডিসটেন্স। তো এই সেটা Q1 যে S এর ফাংশন সেটা দেখানোর জন্য এখানে ব্র্যাকেটে S লেখা হয়েছে। বেসিক্যালি এটা VQ ওভার I ইকুয়েশন শিয়ার ফ্লো। ফিগার 664 এই যে নিচেরটা can be used in the determination of cross sectional properties that are required in the calculation of shear flow Q1S. We assume that the thickness of the flange of the wave are small in comparison with other dimensions. এটা যে থিন ওয়াল হতে হলে অবশ্যই এটার অন্য ডিমেনশনের তুলনায় থিকনেসটা যথেষ্ট কম হতে হবে। তাহলে এটা শেয়ার ফ্লো নির্ণয় করার জন্য এখন আমি তাহলে এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে এই এস ডিসটেন্স, এখন দেখো আমরা যখন হরাইজন্টাল একটা ফ্ল্যাঞ্জ নিয়েছিলাম তখন কিন্তু এই ভ্যালুগুলো ছিল, এটা এস ছিল একটা ভ্যারিয়েবল এবং সেটা এস এর ফাংশন হয়েছিল, এবং আমরা দেখেছি যে রেক্টেঙ্গুলার আই সেকশনের জন্য আসলে কি শেয়ার ফ্লোটা ফ্লেঞ্জেও এক্সট্রিমে যে 0 হয় আর মিডিলের দিকে এসে ম্যাক্সিমাম হয় এবং এটা লিনিয়ারলি ভ্যারি করে। তো এখানে কি সেটা লিনিয়ারলি ভ্যারি করবে নাকি প্যারাবোলিক ভ্যারি করবে, আমরা এখানেও সেটা নির্ণয় করতে পারি। তো বেসিক্যালি আমি কিউ এর ফর্মুলা এটা ইউজ করে এটা নির্ণয় করব, এখন দেখো সেটা করা যায় কিনা। তো ফার্স্ট উই নিড দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য এন্টায়ার ক্রস সেকশন টেকেন উইথ রেসপেক্ট টু এই যে জি অ্যাক্সিস। জি মানে আমরা কখনো কখনো এটাকে এক্সও বলবো,
তো এই অ্যাক্সিসের রেসপেক্টে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। এখন দেখো এটা কিন্তু ইনক্লাইন্ড, এটা হরাইজন্টাল বা ভার্টিক্যাল নয়, তাহলে এটার ইনক্লাইন্ড এর মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে নিব? তো এটার টোটাল সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই ওয়েভ প্লাস হচ্ছে ফ্লাঞ্জের ওয়েভ গুলার ফ্লাঞ্জের মোমেন্ট অফ ইনার্শিয়ার সমষ্টি। তো আমরা এই যে আই ওয়েভ এর জন্য আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া যে বেসিক ফর্মুলা সেগুলো ব্যবহার করতে পারি। আই ওয়েভটা নির্ণয় করা খুব সহজ, ফ্লেঞ্জেরটা আগে একটু নির্ণয় করে নেই। ফ্লেঞ্জ যেহেতু ইনক্লাইন্ড আছে, তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় যে বেসিক ফর্মুলা ওয়াই স্কয়ার টাইমস হচ্ছে ডিএ, সেটা দিয়েই করতে পারি। তো নিউট্রাল অ্যাক্সিস থেকে দেখো, এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে এই এই যে ফ্লেঞ্জটা, সেটা সেন্ট্রয়েডাল ডিসটেন্স কত, এইচ বাই ডি ডব্লিউ প্লাস হচ্ছে, আর এই যে এই হাইট যেটা সেটার হাফ। আমি ওরা যেভাবে নিয়েছে আমরা সেভাবে দেখি, ভি মাইনাস এর সাইন থিটা। এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার জন্য, কেমন, আমি এই যে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই ডিসটেন্স দূরত্বে একটা স্মল স্ট্রিপ এই যে ডিএস নিয়েছি দেখো, ঠিক আছে? তাহলে এই পার্টটাই, এটারই মোমেন্ট অফ ইনার্শিয়া আই ফ্লেঞ্জ এফ যদি লিখি আমি, তাহলে ওয়াই স্কয়ার টাইমস হচ্ছে ডিএ। তো ডিএ ইকুয়াল টু দেখো, এটা হচ্ছে কি লেখা যায়, টিএফ টাইমস ডিএস, এটা হচ্ছে আমার ডিএ ইকুয়াল টু, আর ওয়াই তাহলে কত, ওয়াই হচ্ছে আমি এই যে এইচ বাই টি ডব্লিউ, তার সাথে আর কতটুকু হবে আমার ওয়াই। এখন আমি যদি ধরি যে এস থেকে এস ডিস্টেন্স দূরত্বে আমি একটা স্ট্রিপ নিয়েছি, তাহলে এই ডিস্টেন্স টুকু থেকে আমি আসলে ভার্টিক্যাল ডিস্টেন্স যোগ করব। আমার ওয়াই হচ্ছে বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু এইচ ডব্লিউ বাই টু প্লাস, আর এই যে এই পোর্শনটুকু আমার সাথে যোগ করতে হবে। এখন এই পোর্শনটুকু কত সেটা নির্ণয় করার জন্য আমি প্রথমে এই যে এই ট্রায়াঙ্গেলটা আসলে কনসিডার করি। তাহলে এই লেন্থটুকু থাকে দেখো বি মাইনাস এস, তাহলে বি মাইনাস এস, আর তার যদি যে এই অ্যাঙ্গেলটা ফি যেহেতু, তাহলে সাইন আলফা নিলেই হয়। তাহলে আমার এটা আসবে বেসিক্যালি বি মাইনাস এস টাইমস হচ্ছে সাইন ফি। তাহলে দেখো এটাই হচ্ছে আমার ওয়াই, তো এইটার স্কয়ার নিতে হবে, আর এই যে টিএফ টাইমস ডিএস নিলেই আমি ইনক্লাইন পার্টের বা ফ্লেঞ্জের মোমেন্ট অফ ইনার্শিয়া পাচ্ছি। নিচের ইকুয়েশনে দেখো তাই করেছে হয়তো, এই যে ওয়াই হচ্ছে যে এইচ ডব্লিউ বাই টু প্লাস বি মাইনাস এস সাইন থিটা, তার স্কয়ার, এটা হচ্ছে ওয়াই স্কয়ার, আর এই যে টিএফ টাইমস হচ্ছে ডিএস হলো এরিয়া। তো এটা হচ্ছে একটা ফ্লেঞ্জের মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং এটা ইন্টিগ্রেট করতে হবে এই যে এই পুরা লেন্থে, তার মানে বি ইকুয়াল টু জিরো টু বি, লিমিট হচ্ছে বি ইকুয়াল টু জিরো টু বি ইকুয়াল টু বি। তো সেটা মোমেন্ট নিয়ে করে ফেললাম। আমরা যদি এটা ইন্টিগ্রেশন কমপ্লিট করি, ফ্লেঞ্জের মোমেন্ট অফ ইনার্শিয়া যেই ফর্মুলা দিয়ে আসবে, এখন কিভাবে ইন্টিগ্রেট করতে হয় তোমরা খুব ভালো করেই জানো। Therefore, for the complete cross section, ওয়েভের মোমেন্ট অফ ইনার্শিয়া ওয়েভের সেন্ট্রয়েড দিয়ে যাচ্ছে এবং এটা ইনক্লাইন নয়, এটা ভার্টিক্যাল, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি টি ডব্লিউ এইচ ডব্লিউ কিউব বাই 12 প্লাস হচ্ছে যে ফ্লাঞ্জের মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং এটা একটা জন্য যেহেতু, তাহলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে যেহেতু আমার দুইটা ফ্লাঞ্জ। তা টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেলাম। অনুরূপ ভাবে আমি যদি এখন এই ফ্লাঞ্জ এই শিয়ার ফ্লো নির্ণয় করার জন্য যে কিউ ওয়ান নির্ণয় করতে চাই, তাহলে তো আমার বেসিক ইকুয়েশন ওয়াই টাইমস ডিএ এটা করতে হবে। তো আমরা এই যে দেখো, এটার এরিয়া হচ্ছে ওই যে ফ্লাঞ্জের যে এরিয়া, সরি, মানে আমি এই পয়েন্টে যে এস ডিসটেন্স দূরত্বে যদি শেয়ার ফ্লো নির্ণয় করতে চাই, তাহলে এরিয়া হচ্ছে এস টাইমস হচ্ছে এটার থিকনেস টিএফ, আর সেক্ষেত্রে এই যে ওয়াই হচ্ছে এটার ওয়াই বার, তো আমি তো ওয়াই অলরেডি নির্ণয় করে রাখছি, এটা টিএফ টাইমস এস হচ্ছে এটার এরিয়া, আর ওয়াই বার হচ্ছে এই যে এইচ ডব্লিউ বাই টু প্লাস বি মাইনাস এস বাই টু সাইন ফি। তো এটা এটা আমরা নির্ণয় করে ফেলতে পারলাম। এটা দেখো এই এরিয়াটার এই ফ্লাঞ্জের আসলে সেন্ট্রয়েড পর্যন্ত নেওয়া হয়েছে এস বাই টু, তার মানে বি মাইনাস এস বাই টু করলে এই সেন্ট্রয়েডাল ডিস্টেন্সটা আমরা পাই, এবং তার ভার্টিক্যালটা নিয়েছে যে সাইন আলফা নিয়ে। তো এইভাবে আমরা এটার কিউটাও পেয়ে গেলাম। এখন তাহলে এই কিউ এর ভ্যালু, আই এর ভ্যালু আমি যদি বেসিক এই ফর্মুলাতে ইনসার্ট করি যে কিউ ওয়ান, এটা নির্ণয়ের ফর্মুলাতে ইনসার্ট করি, তাহলে শেয়ার ফ্লো ইন ফ্ল্যাঞ্জ পেয়ে যাব। দেয়ারফর দ্য শেয়ার ফ্লো ইজ Q1 equal to এত। This distribution of shear flow in flange is illustrated in 665. দেখো খেয়াল করে, হরাইজন্টাল যখন ফ্লাঞ্জ ছিল তখন কিন্তু এটা লিনিয়ার ভ্যারিয়েশন ছিল। আমি এখানে ফিগারে কে দেখালে, যদি আমার এই ফ্লাঞ্জটা হরাইজন্টাল এরকম হতো, একটা আই বিম বা একটা চ্যানেল বিম হতো, তাহলে আমার এটা শেয়ার ফ্লো ভ্যারি করতে কিন্তু এরকম লিনিয়ার।
কিন্তু সেটা না হয়ে এরকম ইনক্লাইন্ড হয়, দেখো তুমি যদি এটা এক্সেলে প্লট করো বা অন্য কোনো প্লটিং ফাংশন ইউজ করো, তাহলে এটাই যে দেখো ফাংশন দেখলেও আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে এস আর হচ্ছে এই যে সাইন ফি মিলে এস, এই এস আছে আবার এখানে এস আছে, এস এর গুণফল। তাহলে এটা প্যারাবোলিক ইকুয়েশন বোঝাচ্ছে। মেইন ভেরিয়েবলটা কিন্তু এখানে এস আর সবগুলাই কনস্ট্যান্ট, তো এটা প্যারাবোলিক ইকুয়েশন হবে, আমরা ফাংশন থেকে বুঝতে পারছি। তো দেখো পার্থক্য কিন্তু এখানে হরাইজন্টাল যদি ওয়েভ ফ্লেঞ্জ হয় তাহলে এটা লিনিয়ারলি ভ্যারি করে, আর যদি ইনক্লাইন্ড হয় তাহলে এরকম প্যারাবোলিক ইকুয়েশন হয়। আর ওয়েভে আমরা জানি যে এই শিয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা তো প্যারাবোলিক। তো এইভাবে আমরা ডিস্ট্রিবিউশনটা দেখাইতে পারলাম। এখন শিয়ার সেন্টার যদি নির্ণয় করতে চাই তাহলে কিভাবে আগাবো? দ্য টোটাল শিয়ার ফোর্স ইন দ্য ফ্লেঞ্জ ইজ গিভেন বাই দ্য ইন্টিগ্রাল। তাহলে শিয়ার ফ্লো এটা হচ্ছে এই যে দেখো এস এর কিন্তু ফাংশন Q1S, এটাই শিয়ার ফ্লো। তাহলে শিয়ার ফ্লো এর সাথে আমি যদি স্মল লেন্থ ডিএস গুণ করি তাহলে ওই ডিএস এরিয়ার উপরে শিয়ার ফোর্স পাই। আর তাকে যদি হোল এরিয়ার জন্য ইন্টিগ্রেট করি, সরি হোল লেন্থের জন্য ইন্টিগ্রেট করি 0 to b, তাহলে আমি ফ্লেঞ্জের শিয়ার ফ্লো ফোর্স পেয়ে যাব। তো এইটাকেই এখন ইন্টিগ্রেশন করতে হবে। করার পরে আলটিমেটলি যেটা পাবা সেইটা প্লাস হচ্ছে আমার বেসিক যে ইকুয়েশন ছিল এখানে, এই যে E = V1 H W। তাহলে এখানে আমি দেখো এই যে V1 নির্ণয় করে ফেললাম, আর টোটাল শেয়ার ফোর্স সেটা তো এক্সটার্নাল শেয়ার ফোর্স সেটা আমি জানি। তো এখান থেকে আমি বেসিক্যালি V1 টা পেয়ে যাচ্ছি এই ইকুয়েশন থেকে ইন্টিগ্রেশনের পরে। তো এই V1 পেয়ে গেলাম, এই V1 এর ভ্যালু এবং আর যে ইনফরমেশন গুলো আছে সেগুলা দিয়ে আমি আলটিমেটলি সিম্পলিফাই করার পরে এই যে ইকুয়েশনটা চলে আসলো, শিয়ার সেন্টার নির্ণয়ের ফর্মুলা। রিমেম্বার ইটা কোথায়? ই হচ্ছে যে ওয়েভ থেকে লেফট ডিরেকশনে যদি হয় তাহলে এটা পজিটিভ আসবে ভ্যালু, আর যদি রাইট ডিরেকশনে হয় তাহলে নেগেটিভ আসবে। তো সাইন নিয়ে তো আমাদের নাই, কনফিউশন নাই। আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে এখন দেখতে চাই। ইউজ দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ শিয়ার uh, of shear flow analysis for beams, equation 665, to determine the eccentricity of the shear center for the channel section in figure 1. Neglect the thickness in comparison with the other cross sectional dimensions. For dimensional purposes, let V in V be in newtons. তো এখানে shear ফোর্সটা দেওয়া আছে, আসলে তোমাকে এই এক্সেন্ট্রিসিটি ইটা নির্ণয় করতে হবে, যে ওয়েভ থেকে কত ডিসটেন্স দূরত্বে এই শিয়ারটা কাজ করতে হবে, যেখানে যাতে করে এখানে টুইস্টিং ইফেক্টটা নেগলেক্ট করা যায়। তাহলে ই এর ভ্যালু কত, এটা ডাইমেনশনাল প্রপার্টি গুলো এখানে দেওয়া আছে। তো প্ল্যান করে আমরা কিভাবে আগাবো? ফার্স্ট এটার হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব। আমি দেখো ডিরেক্টলি এই যে এই ফর্মুলা ইউজ করতে পারি, যেখানে আমার এই যে দেখো cos ফি এর ভ্যালু, আমরা এই যে এটার ভ্যালু অ্যাঙ্গেল হচ্ছে 0, তাহলে এখানে cos ফি 0 হয়ে যাবে। তো sin ফি এর ভ্যালু এটা 0 হবে। এখান থেকে আমি একটা ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? কিন্তু সেটা না করে আমি আরো সিম্পলিফাই করেও এটা ডাইমেনশনাল প্রপার্টি আলাদা আলাদা ক্যালকুলেট করে করতে পারি। দেখো এটার মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতেও অনেক অনেক কিছু ছাড় দেওয়া হয়েছে, যেমন neglecting the flange contribution, we get the following value for the moment of inertia. Flange এর যে axis এর রেসপেক্টে moment of inertia at 1/12 times b times t cube, এটা thickness খুব কম হয়, এটার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্টে যে moment of inertia সেটা নেগলেক্ট করা হয়েছে, বরং এই জেড অ্যাক্সিস এর রেসপেক্টে এটা শুধু যে AD স্কয়ার যেটা সেটা নিলাম, ঠিক আছে? তো এখানে এটা নেগলেক্ট করে দেখো অ্যাকচুয়াল মোমেন্ট অফ ইনারশিয়াটা কিন্তু তাহলে নেওয়া হলো না সিম্পলিফাই করার জন্য। এখানে বলাও হচ্ছে যে নেগলেক্ট দ্য থিকনেস ইন কম্পারিজন উইথ দ্য আদার ক্রস সেকশনাল ডাইমেনশনস, সে কারণে এটা নেগলেক্ট করা হলো। কিন্তু এক্সাক্ট ক্যালকুলেশন করতে হলে অবশ্যই এটাকেও কাউন্ট করতে হবে। এটাও বলে রাখাও এখানেও ভালো, ফ্লেট গার্ডার ডিজাইনেও তোমরা দেখবা যে আমরা সাধারণত এরকম এই স্মল কন্ট্রিবিউশন এগুলা নেগলেক্ট করি, কারণ এটা ক্যালকুলেট করতে যত সময় লাগবে এটার ইম্প্যাক্ট আসলে এত বেশি হবে না আমার টোটাল ডিজাইনের উপরে। তো এটার মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করা তোমরা খুব ভালো করেই পারো, নির্ণয় করাটা আমি আর এটা এক্সপ্লেইন করছি না। আই পেয়ে গেলাম ফ্রম রেজাল্ট্যান্ট মোমেন্টস অ্যাবাউট পয়েন্ট ও। আমরা যেভাবে আসলে উপরের এক্সাম যে ফর্মুলা ডেভেলপ করেছি এখানেও সে একইভাবে আমরা যাচ্ছি। তো ও এর রেসপেক্টে এখন মোমেন্ট নিব এই শেয়ার ফোর্সের আর হচ্ছে এই শেয়ার ফ্লো এর, ঠিক আছে? তো এই ফ্ল্যাঞ্জের উপরের ফ্ল্যাঞ্জ এবং নিচের ফ্ল্যাঞ্জের শেয়ার সেই দুইটা আসবে আলটিমেটলি যে ভি ইকুয়াল টু ভি এফ টাইমস হচ্ছে উপরেরটা এইচ বাই ডব্লিউ, অনুরূপভাবে নিচেরটাও মানে এইচ ডব্লিউ বাই টু, নিচেরটাও এইচ ডব্লিউ বাই টু। তো দুইটা সাম করলে আলটিমেটলি বি এফ টাইমস এইচ ডব্লিউ হয়, তাই এই জন্য সিম্পলি একবারে লিখেছে। অথবা আমি বলতে পারি দুইটাই বিএফ সমান, তাদের মোমেন্ট আর্ম হচ্ছে এই যে এইচ ডব্লিউ, সেভাবেও নিতে পারো, যাই হোক। তো
এটা হচ্ছে ভি ইকুয়াল টু ভিএফ টাইমস এইচ ডব্লিউ পেয়ে গেলাম। সো ই ইকুয়াল টু ভিএফ এইচ ডব্লিউ ডিভাইডেড বাই ভি। তো আমার ভিটা অলরেডি জানা, এইচ ডব্লিউ আমি ডাইমেনশন থেকে জানি। এখন ভিএফ যদি নির্ণয় করতে পারি তাহলে এটা শেয়ার সেন্টার ই পেয়ে যাব। এখন ভিএফ নির্ণয় করব কি করে? ভিএফ এর জন্য আমার প্রথমে ওই ফ্ল্যাঞ্জের শিয়ার ফ্লো নির্ণয় করব। শিয়ার ফ্লোকে ফ্ল্যাঞ্জের লেন্থ দ্বারা গুণ করলে আমি এটা শিয়ার ফোর্স পেয়ে যাব ভিএফ। তো ভি কিউএফ তাহলে ফ্ল্যাঞ্জের শিয়ার ফ্লো হচ্ছে ভি কিউএফ ওভার আই। সেটা এখন দেখো কিভাবে নির্ণয় করা যায়। কিউএফ ইকুয়াল টু এ টাইমস ওয়াই। তো এ হচ্ছে এটার 7 টাইমস হচ্ছে এস। এই যে দেখো এস থেকে এস ডিসটেন্স দূরত্ব আমি যদি কনসিডার করি তাহলে এটা থিকনেস হচ্ছে 7, টিএফ হচ্ছে 7 ইঞ্চ সরি মিলিমিটার, আর এস হচ্ছে এটার লেন্থ। তাহলে এই লেন্থের এটা গুণ করলাম, আমি এরিয়া পেয়ে গেলাম। তার সাথে এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে এটার সেন্ট্রয়েডাল ডিসটেন্স হচ্ছে 125 মিলিমিটার। এই যে এখান থেকে ডাইমেনশন থেকে দেখো। তাহলে আমি এখানকার ফ্ল্যাঞ্জের এই যে এস থেকে এস ডিসটেন্স দূরত্বে এটার শিয়ার ফ্লো মানে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া পেয়ে যাচ্ছি অ্যাজ এ ফাংশন অফ এস। দেখো তাহলে এই কিউএফ এর ভ্যালু এখানে যদি আমি এখন ইনসার্ট করি ভি ইন নিউটন, এখানে এনটা হচ্ছে কিন্তু ইউনিট বসানো হয়েছে, আমাকে বলা হয়েছে নিউটন নিতে শেয়ার ফোর্সের ইউনিট। আর এই যে কিউ বসালাম আর নিচে আই বসিয়েলাম, তাহলে কিউএফ এর ভ্যালু পাচ্ছি আমি অ্যাজ এ ফাংশন অফ এস। বেসিক্যালি এখানে এস এর একটা ফাংশন আছে, কিন্তু ম্যাক্সিমাম শেয়ার ফ্লো ফ্ল্যাঞ্জে কোথায় হবে? এট দ্য ইন্টারফেসে। তাহলে সেখানে এস এর ভ্যালু হবে এই যে 40 মিলিমিটার। উপরে দেখো এই যে ডাইমেনশন দেওয়া আছে 40 মিলিমিটার। তো এখানে যে ম্যাক্সিমাম শেয়ার ফ্লো ইন দা ফ্লাঞ্জ, এটা যদি ক্যালকুলেট করতে চাই এস এর ভ্যালু বসা হচ্ছে 40 মিলিমিটার এই ইকুয়েশনে, তাহলে পেয়ে গেলে সেটা। তো এটা শেয়ার ডিস্ট্রিবিউশন আমি যদি এখন দেখি, দেখো শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন এই যে ফ্লাঞ্জে এটা কিন্তু লিনিয়ার ফাংশন, শুধু এস আছে, এস এর স্কয়ার নাই। তো আমি আবারও বলছি যে হরাইজন্টাল যদি ফ্লাঞ্জ হয় তাহলে লিনিয়ার ভেরিয়েশন, কিন্তু যদি ইনক্লাইন্ড ফ্লাঞ্জ হয় উপরে আমরা দেখেছি যেখানে এস এর স্কয়ার আসছিল তাহলে এটা ছিল প্যারাবোলিক। Since the shear flow varies linearly as illustrated in figure 4, এই যে এটা figure 4, the flange shear force BF is equal to, এখন এটা shear force নির্ণয় করবা কি করে ফ্লাঞ্জের? আমরা তো আগেরটাতে ইন্টিগ্রেট করে নির্ণয় করেছিলাম, এখনো তাই করতে পারি। এখানে লিনিয়ার ফাংশন ইন্টিগ্রেট করো পাবে। আর আমরা জানি যে ট্রায়াঙ্গুলার ফোর্স, ট্রায়াঙ্গুলার স্ট্রেস ডিস্ট্রিবিউশন হলে তার টোটাল ফোর্স কিভাবে বের করতে হয়, এটার এভারেজ স্ট্রেস নিতে হয়। এই যে এভারেজ স্ট্রেস মানে এই ডান পাশে 0 প্লাস হচ্ছে এই বাম পাশে কিউএফ ম্যাক্স, সেই দুইটা যোগ করলে আলটিমেটলি এই কিউএফ ম্যাক্স আসবে। তাকে এভারেজ নিতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে। আর এটাকে এটার লেন্থ দ্বারা গুণ করবো, যেহেতু এটা শেয়ার ফ্লো, শেয়ার ফ্লো এর সাথে লেন্থ গুণ করব হচ্ছে টোটাল লেন্থ 40 মিলিমিটার। গুণ করে আমি এটার ফ্ল্যাঞ্জের শেয়ার ফোর্স পেয়ে গেলাম। এবং সেটা কিন্তু এখনো দেখো ভি এর ফাংশন আকারে, এখানে কিন্তু ভি রয়ে গেছে, এখানে ওই যে ভি রয়ে গেছে অ্যাজ এ ফাংশন। ভি এর ভ্যালু আমি কিন্তু জানি না। সো এখানে ভিএফ পেয়ে গেলাম। আমি এখন এই ইকুয়েশনে এই যে এই ইকুয়েশনে ভিএফ এর ভ্যালু বসাই দেই, তাহলে ই এর ভ্যালুটা আমি পেয়ে যাব। ই ইকুয়াল টু আসছে দেখো আলটিমেটলি 0.0501 এইচডব্লিউ। এইচডব্লিউ এর ভ্যালু যদি 125 মিলিমিটার বসাই তাহলে ই এর ভ্যালু আসছে 12.5 মিলিমিটার। তো এইভাবে আমি এটা শেয়ার ফ্লো ক্যালকুলেট করে ফেলতে পারলাম। আমরা এই এক্সাম্পলটার সাথে আরেকটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে এইটা যে একটা সিমেট্রিক ডাবল ইকুয়াল লেগ অ্যাঙ্গেল, এটার অ্যাঙ্গেল সেকশন, একটা অ্যাঙ্গেল সেকশন, সেটা হচ্ছে এই যে দেখো এই অ্যাক্সিসে সিমেট্রিক। তাহলে এইটার শেয়ার সেন্টার যে এইটার এই অ্যাপেক্স দিয়েই পাস করে বা কানেক্টিং পয়েন্ট দিয়ে পাস করে সেটা আমাকে প্রুভ করে দেখাতে হবে। সেকেন্ড আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ইন দ্য ক্রস সেকশন ইন ফিগার 1। এটার ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কোথায় কত সেটা নির্ণয় করতে হবে। তো তাহলে প্রথম প্রবলেমটা হচ্ছে প্রুভ দ্যাট দ্য শিয়ার সেন্টার অফ অ্যান ইকুয়াল লেগ অ্যাঙ্গেল ইজ এট দ্য কর্নার অফ দ্য অ্যাঙ্গেল and prove that the resultant of the shear flow in the legs of the angle is equal to the shear force on the section. The shear force acts normal to the axis of symmetry of the cross section. Assume that T is very very less than B. এই যে এই দুইটা দেওয়ার মানে হচ্ছে ভেরি ভেরি লেস, শুধু লেস না ভেরি ভেরি লেস। তার মানে বোঝা যাচ্ছে যে বি বি ডাইমেনশনের তুলনায় এটার যে থিকনেস সেটা খুবই কম, ঠিক আছে? তার মানে থিন ওয়াল সেকশন হবে আর কি। তো এটার সমাধানের জন্য আমরা আসলে ওই যে ইকুয়েশন 665 ইউজ করতে পারি। সেখানে দেখো ওই যে উপরের প্রথম যে ফর্মুলা ডেভেলপ করলাম যে ওপেন চ্যানেল সেকশন, সেটারই এখন যদি আমি ওয়েবটা বাদ দেই, এই যে এটারই যদি ওয়েব অংশটা বাদ দেই তাহলে কিন্তু ইকুয়াল লেগ অ্যাঙ্গেল হয়ে যায়। তো এখানে এইচডব্লিউটা 0 হয়ে যাবে, ইকুয়েশন 665 আসবে। ওয়েব মানে
এই ফর্মুলা দিয়ে আমি নির্ণয় করতে পারবো যদি শুধুমাত্র আমি যে এইচডব্লিউ টাকে জিরো করে দেই। ঠিক আছে, কিন্তু এইচডব্লিউ জিরো হয়ে গেলে ইটা দেখো আলটিমেটলি এখানে তাহলে জিরো আসে কিনা। আর ডিরেক্টলি এই ফর্মুলাতেই তুমি বসাতে পারো যে এই এইচডব্লিউর পার্টটা তুমি এখানে নাই, যেহেতু জিরো করো, দেখো এই এইচডব্লিউ জিরো হয়ে গেলে ইটা জিরো হয়। তো সহজেই বোঝা যাচ্ছে এই ফর্মুলা থেকেই যে তাহলে এইচডব্লিউ জিরো মানে আসলে কোন জায়গায়, নিউট্রাল অ্যাক্সিস থেকে এই যে এই ও পয়েন্ট দিয়ে তাহলে এটার ই পাস করবে আর কি। ঠিক আছে, এই ভিটা তাহলে পাস করতে হবে ই এর উপরেই, মানে ই যেহেতু জিরো আসতেছে তাহলে এটা পাস করতে হবে এই পয়েন্ট দিয়ে। তো সেটা যেমন করতে পারো, আর এখানে প্ল্যান করে যেটা করতেছে সেটা হলো উই কুড ডেভেলপ অ্যান এক্সপ্রেশন ফর দিস ইউজিং বেসিক শেয়ার ফ্লো কনসেপ্টস, or we can make use of equation 695 setting a is equal to 0 and phi equal to 445 degree। ওই যে আগের ইকুয়েশনের কথাই বলা হচ্ছে, আমরা যেটা দেখে আসলাম 695। The maximum shear stress শুড অকার এট দ্য নিউট্রাল অ্যাক্সিস। তো নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে, সেটা আমরাও জানি। তো সেই ম্যাগনিটিউডটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে পরে। তো আমরা দেখো কিভাবে অ্যাপ্রোচ করছি, ডিটারমাইন দ্য শিয়ার সেন্টার লোকেশন আর প্রুভ দ্যাট দ্য রেজাল্ট্যান্ট অফ ফ্লেঞ্জ শিয়ার ইজ ভি। তো আমরা সেটা নির্ণয় করতে হলে আগাবো হচ্ছে সিন্স V1 and V2 both pass through the point O as indicated in figure 2, the resultant V must pass through this point. Therefore, the shear center lies at the intersection of the legs of the angle. The flange shear is given by equation 695 with H equal to 0. তো এখানে VF equal to VT cube sin 45 degree over 3 EI, এই যে এই 695 ইকুয়েশন আর কি, এটা এখানে শেয়ার ইন্টিগ্রেট করার পরে যেটা আসবে সেটা নির্ণয় করতে হবে। এখানে সাইন ফি এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, ফি এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, আর এইচ ডব্লিউ হচ্ছে জিরো। তো জিরো বসাও, তাহলে আলটিমেটলি এই পার্টটা জিরো হয়ে গেলেও এই পার্টটুকু থাকবে, আর সাইন 45 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1/√2 আমরা জানি। সো সেই ভ্যালুগুলো এখানে ইনসার্ট করবো আলটিমেটলি, যে ভিএফ ইকুয়াল টু এটা থাকবে, এইচ ডব্লিউ ইকুয়াল টু জিরো বসালে, আর ফি ইকুয়াল টু হচ্ছে এখানে 45 ডিগ্রি, এই ফিগারেও দেখো দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমার বিএফ। তো এটা ক্যালকুলেশন করার জন্য আমার আই নিতে হবে। আইও আমরা ওই আগের ইকুয়েশনে যে 692 মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশনের যে ফর্মুলা, সেখানে এইচ ডব্লিউ ইকুয়াল টু 0 বসাও, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া যে এই ফর্মুলা দিয়ে নির্ণয় করা যাবে, যেটা আলটিমেটলি আসলো বিটি কিউব ওভার 3। কম্বাইনিং ইকুয়েশন 1 and 2 এই দুইটা এখন যদি এই যে আই এর ভ্যালুটা যদি এখানে ইনসার্ট করি, তাহলে দেখো সিম্পলিফাই করার পরে আলটিমেটলি আমার ভিএফ ইকুয়াল টু ভি ওভার স্কয়ার রুট 2 চলে আসে। এখন দেখো এটা যদি আমি আবার এই যে হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করি, হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করলেও আলটিমেটলি, না ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম যদি করি, তাহলে এই V1 এর ভার্টিক্যাল কম্পোনেন্ট প্লাস V2 এর ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা ইকুয়াল টু হবে যে এক্সটার্নাল ফোর্স বি। তো সেটা করলেও তোমার এই যে এটা স্যাটিসফাই করে, দেখো ঠিক আছে, এটা স্যাটিসফাই করে, যদি আমরা সেটাও করি তাও স্যাটিসফাই করে। সো এইটা যেহেতু 2 টাইমস ভিএফ সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রির মান 1/√2, তাহলে দেখো ভিএফ টাইমস হচ্ছে √2 ইকুয়াল টু ভি, তার মানে ভিএফ ইকুয়াল টু V/√2। তো দুই ভাবেই আমরা কিন্তু প্রুফ করতে পারি। সো সিন্স এটা ইকুয়াল টু এটা, আমরা লিখলাম যে উই হ্যাভ শোন দ্যাট কম্বাইনিং ইকুয়েশন 6.92 and 6.95 লিডস টু দ্য কারেক্ট রেজাল্ট্যান্ট শিয়ার ফোর্স। তাহলে আমরা যে শিয়ার ফোর্স ভিএফ নির্ণয় করলাম, এখানে আমাদের একটা প্রমাণ ছিল যে অলসো প্রুভ দ্যাট দ্য রেজাল্ট্যান্ট শিয়ার ফ্লো ইন দ্য লেগস অফ দ্য অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য টোটাল শিয়ার ফোর্স অফ দ্য সেকশন। তার মানে এই যে দেখো বিএফ ইকুয়াল টু দুইটা ফ্ল্যাঞ্জের যে শিয়ার ফোর্স, সেই শিয়ার ফোর্সের আসলে সামেশনই যে এই ভি এর সামেশনের সমান, সেটা বলা হচ্ছে। তো তাদের এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট নিয়ে আলটিমেটলি তুমি দেখো তারা কিন্তু ইকুয়ালি হয়। তো ভিএফ এটার যে কম্পোনেন্ট, তা সেই ভার্টিক্যাল কম্পোনেন্টের আসলে দ্বিগুণ করলে দুইটা ফ্ল্যাঞ্জ যেহেতু, তাহলে তুমি আহ কি পাচ্ছ, এই এক্সটার্নাল যে শিয়ার তার ইকুয়াল পাচ্ছ। তাহলে সেকেন্ডটার প্রুফ হয়ে গেল। এখন বি পার্টে আমাদেরকে বলা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস নির্ণয় করতে। তো আমরা জানি যে এটা নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হয়। তো নিউট্রাল অ্যাক্সিসের শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম নির্ণয় করতে হলে আমাদের এই যে এস এর ভ্যালু হতে হবে ম্যাক্সিমাম, এস এর ভ্যালু এস ইকুয়াল টু বি হতে হবে আমার বিশ্বাস। তো
এই যে ফ্লাঞ্জে শেয়ার ফ্লো নির্ণয় করার ফর্মুলা আমরা আগেও ডেভেলপ করে আসছি। সো ইকুয়েশন 694 এ সেটা এই যে HW ইকুয়াল টু 0 লেখো, 0 লিখলে এটা চলে আসে। where I is given by equation 2, I কিন্তু আমরা অলরেডি যে নির্ণয় করে রেখেছি। The shear flow distribution is depicted in figure 3 since tau f equal to qf divided by t, tau max equal to এই যে qf divided by t equal to মানে t হবে আর s হবে সেখানে ম্যাক্স, যেহেতু আমরা ম্যাক্সিমাম নিতে চাই তাহলে s এর ভ্যালু হতে হবে এটার লেন্থ b এর সমান। এই জন্য এখানে যে সাবস্ক্রিপ্ট s equal to b লেখা। তো s equal to এখানে যে এই ইকুয়েশনে b বসাও আর তাকে t দ্বারা ভাগ করো, আলটিমেটলি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এটা চলে আসলো। তো এখন নিউমেরিক্যাল ভ্যালু যদি তুমি এখানে ইনসার্ট করো, যে আমার ধরো এই লেগ হচ্ছে b ইকুয়াল টু 40 মিলিমিটার, থিকনেস 7 মিলিমিটার, কতটুকু আসবে নিউমেরিক্যালি আমরা এটার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ক্যালকুলেট করতে পারবো যদি আমার শিয়ার ফোর্সও জানা থাকে, এক্সটার্নাল শিয়ার ফোর্সও জানা থাকে। তো এনিওয়ে এইভাবে আমরা প্রবলেম গুলো সলভ করতে পারি। আজকের ক্লাস এ পর্যন্তই।